কথা সাহিত্যে সবাইকে স্বাগত। আজকে আমরা শুনতে যাচ্ছি বিখ্যাত উপন্যাসিক শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের বিখ্যাত উপন্যাস বৃষ্টিবিলাস। উপন্যাসটি শুরু করার আগে আমি একটু বলে নেই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং গল্পটি শোনার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তাহলে শুরু করা যাক। বৃষ্টিবিলাস। রিক্সা থেকে নেমেই শ্যামা দেখল তাদের বাসার বারান্দার কাঠের চেয়ারে কে যেন বসে আছে। কাঠের চেয়ারের পেছনের একটা পা ভাঙা। চেয়ারটা দেয়ালে হেলান না দিয়ে বসা যায় না, কিন্তু যে বসেছে সে চেয়ারটা বারান্দার মাঝামাঝি এনেই বসেছে। একটু অসাবধান হলেই উল্টে পড়বে। শ্যামার বুক ধুকধুক করতে লাগলো। যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটবে এটা মাথায় থাকলেই টেনশন হয়। শ্যামার সমস্যা হচ্ছে সামান্য টেনশনই তার বুক ধুকধুক করে, গলা শুকিয়ে যায়। একসময় মনে হয় হাত পা শক্ত হয়ে আসছে। নিশ্চয়ই হার্টের কোনো অসুখ। যত দিন যাচ্ছে তার অসুখটা তত বাড়ছে। আগে এত সামান্যতে বুক ধুকধুক করতো না, এখন করে। গত সপ্তাহেই ক্লাস থেকে ফেরার পথে সে দেখলো কে যেন ঠিক রাস্তার মাঝখানে একটা ডাব ফেলে রেখেছে। তার বুক ধুকধুক করা শুরু হলো। এই বুঝি অ্যাক্সিডেন্ট হলো। ডাবের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পড়লো রিক্সা। রিক্সার যাত্রী ছিটকে পড়লো সিট থেকে। আর সঙ্গে সঙ্গে পেছন থেকে একটা ট্রাক এসে তার উপর দিয়ে চলে গেল। দৃশ্যটা শ্যামা চোখের সামনেই স্পষ্ট দেখল। তার হাত পা হয়ে গেল শক্ত, নড়ার ক্ষমতা নেই। নেমে ডাবটা সরিয়ে দেওয়া দরকার, সেটাও সম্ভব না। 20 বছর বয়সী রূপবতী একটা তরুণী রাস্তার ময়লা পরিষ্কার করছে, এ দৃশ্য মজাদার। চারদিকে লোক জমে যাবে, সবাই তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। তাদের দৃষ্টিতে পরিষ্কার লেখা থাকবে ব্রেন নষ্টমী। ডাবটা সরিয়ে এসে যখন বাসার দিকে রওনা হবে তখন তার পেছনে পেছনে কয়েকজন রওনা হবে মজা দেখার জন্য। ব্রেন নষ্টমী নতুন আর কি করে সেটা দেখার কৌতূহলেই পেছনে পেছনে যাওয়া। পাগল মেয়ের পেছনে হাঁটা যায়, তাতে কোনো দোষ নেই। ভাঙা চেয়ারটায় বসে আছেন শ্যামার বাবা আব্দুর রহমান। তিনি মালিবাগ অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার। সন্ধ্যা 7টার আগে কোনোদিনই বাসায় ফেরেন না। এখন বাজছে 3টা 10। অসময়ে বাসায় ফেরে বারান্দায় বসে আছেন বলে শ্যামা দূর থেকে বাবাকে চিনতে পারেনি। তাছাড়া তিনি বাসায় যতক্ষণ থাকেন খালি গায়ে থাকেন। আজ পরেছেন ইস্ত্রি করা পাঞ্জাবি। শ্যামার বাবার মুখ হাসি হাসি। তাকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আনন্দময় কিছু ঘটবে। তার প্রতীক্ষায় চেয়ারে বসে তিনি পা দোলাচ্ছেন। শ্যামা বাবার দিকে তাকে আতঙ্কিত গলায় বলল, বাবা, এ চেয়ারটার পেছনের পা ভাঙা, তুমি উল্টে পড়বে। আব্দুল রহমান আনন্দিত গলায় বললেন, পায়া ঠিক করেছি, 3টা পেরেক মেরে দিয়েছি। তোর কলেজ ছুটি? ঘেমে টেমে কি হয়েছিস? যা ঘরে গিয়ে গোসল কর, আর তোর মাকে বলবি আমাকে একটা পান দিতে। শ্যামা ঘরে ঢুকল। শ্যামার মা সুলতানা মেয়েকে দেখেই বললেন, এত দেরি কেন রে? শ্যামা বিরক্ত হয়ে বলল, দেরি কোথায় দেখলে? 3টার সময় কলেজ ছুটি হয়, এখন বাজছে 3টা 10। যা গোসল করতে যা। বাথরুমে পানি, সাবান, তোয়ালে সব দেয়া আছে। খিদে মরে যাচ্ছে, আগে ভাত দাও। আর বাবা পান চাচ্ছে। বাবা যে এত সকাল সকাল অফিস থেকে ফিরল কেন? সুলতানা হাসি মুখে বললেন, তার অফিসের কয়েকজন কলিগ আসবে, বিকালে চা খাবে। তুই দাঁড়িয়ে আছিস কেন? গোসলে যা। শ্যামা শীতল গলায় বলল, ঘটনা কি বলো তো মা? আমাকে গোসল করানোর জন্য তুমি এত ব্যস্ত হয়ে গেছো কেন? সুলতানা হড়বড় করে বললেন, কোনো ঘটনা না। ঘটনা আবার কি? তোর বাবার কয়েকজন বন্ধু বিকেলে চা খেতে আসবে। অফিসের বন্ধু বান্ধবরা চা খেতে আসতে পারে না? শ্যামা তীক্ষ্ণ গলায় বলল, চায়ের ট্রেনে তাদের সামনে সেজেগুজে আমাকে যেতে হবে, তাই তো? ঘটনা এরকম কিনা সেটা বলো। সুলতানা চুপ করে রইলেন। শ্যামা বলল, ছেলে কি করে? তোর বাবার অফিসে চাকরি করে, নতুন ঢুকেছে, জুনিয়র অফিসার। বাহ, ভালো তো। শ্বশুর জামাই এক অফিসে চাকরি করবে, দুপুরে টিফিন কেরিয়ার খুলে খাবার ভাগাভাগি করে খাবে। শ্বশুর জামাইকে সেদে খাওয়াবে, জামাই খাওয়া দাওয়া শেষ করে শ্বশুরের জন্য চমন বাহার দেয়া পান নিয়ে আসবে। সুলতানা ফিক করে হেসে ফেললেন। শ্যামা কঠিন গলায় বলল, হাসবে না মা, তোমার হাসি অসহ্য লাগছে। আমি মরে গেলেও চা নিয়ে কারো কাছে সামনে যাব না, এটা আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে, না গেলে না যাবি, যা গোসল করতে যা। গোসল করে যে শাড়িটা পরবি সেটাও বাথরুমে আছে, তোর বাবা কিনে এনেছে। তোর বাবা যে শাড়ি কিনতে পারে তা জানতাম না। গোসল করতেও যাব না, গা ঘামা অবস্থায় থাকবো। খিদে বেশি লেগেছে, আগে ভাত খেয়ে নিবি। ভাত খাবো না, গেস্টে না আসা পর্যন্ত ছাদে দাঁড়িয়ে থাকবো। গায়ে আরও রোদ লাগাবো, রোদে গায়ের চামড়া জ্বালিয়ে ফেলবো। তো যা ইচ্ছা করিস, একটু ঠান্ডা হ। লেবুর শরবত খাবি? গরম থেকে এসেছিস, লেবুর শরবত ভালো লাগবে। লেবুর শরবত খাবো না। বাবা পান চাচ্ছে, এখনো পান দিচ্ছ না কেন?
শ্যামা মার সামনে থেকে সরে গেল, ঢুকলো বাথরুমে গোসলের সরঞ্জাম সুন্দর করে সাজানো, বালতি ভর্তি পানি, নতুন একটা সাবান, এখনো মোড়ক খোলা হয়নি, সাবানের পাশে নতুন একটা টুথব্রাশ। বাথরুমের দড়িতে হালকা সবুজ রঙের শাড়ি ঝুলছে। এই শাড়িটা শ্যামার বাবা আজ কিনে এনেছে। বাবার রুচি খুবই খারাপ, কটকটে রং ছাড়া কোনো রং তার চোখে ধরে না, কিন্তু এই শাড়ির রংটা ভালো। মাথায় পানি ঢালতে ঢালতে শ্যামার মনে হলো লাল কাচের চুড়ি থাকলে খুব ভালো হতো। সবুজ শাড়ির সঙ্গে হাত ভর্তি লাল চুড়ি খুব মানায়, সাদা শাড়ির সঙ্গে মানায় নীল চুড়ি। এ বাড়িতে পানির খুব টানাটানি, সাপ্লাইয়ের পানি ঝিরঝির করে 3-4 ঘন্টা এসেই বন্ধ। জমা করে রাখা পানি খুব সাবধানে খরচ করতে হয়। কেউ পানি বেশি খরচ করলে তার দিকে সবাই এমনভাবে তাকায় যেন চোখের সামনে মূর্তিমান পানি খেকো শয়তান। আজ শ্যামার সে ভয় নেই, পুরো বালতি শেষ করলেও কেউ কিছু বলবে না। শ্যামা মনের আনন্দে মাথায় পানি ঢালতে লাগলো। ঠান্ডা পানিতে এত আরাম লাগছে। শ্যামার ধারণা গায়ে প্রচুর পানি ঢাললে শুধু যে শরীরের নোংরা দূর হয় তা না, মনের ময়লাও খানিকটা দূর হয়ে যায়। এজন্যই মন ভালো লাগে। যে ছেলেটা তাকে দেখতে আসবে তাদের বাড়িতে প্রচুর পানি আছে, তো সবচেয়ে ভালো হয় যদি বাড়িতে বাথটাব থাকে। গরমের সময় বাথটাব ভর্তি করে সে পানি রাখবে। বরফের দোকান থেকে 4-5 কেজি বরফ এনে গুঁড়ো করে বাথটাবে ছেড়ে দিবে। কয়েকটা টাটকা গোলাপ কিনে গোলাপের পাপড়ি পানিতে ছেড়ে দিয়ে সে ডুবে থাকবে। হাতের কাছে টিপটে চা থাকবে, মাঝে মাঝে চায়ে চুমুক দিবে। ক্যাসেট প্লেয়ারে গান বাজতে পারে। নিশ্চয়ই বাথরুমে গান শুনতে ভালো লাগবে। অনেক মানুষই বাথরুমে ঢুকে দরজা বন্ধ করেই গান ধরে, ভালো না লাগলে নিশ্চয়ই ধরতো না। সুলতানা বাথরুমে দরজায় ধাক্কা দিলেন। অবাক হয়ে বললেন, শ্যামা, ভাত তরকারি সব ঠান্ডা হয়ে যাচ্ছে, এতক্ষণ কি করছিস? শ্যামা হালকা গলায় বলল, বালতির পানি সব শেষ হয়ে গেছে মা, আরো পানি লাগবে। আর পানি কোথায় পাবো? বাড়িওয়ালা চাচার ঘর থেকে আনা, সারা গায়ে সাবান মেখে বসে আছি, পানি শেষ। আরেকটা কথা মা, যে ছেলেটা আমাকে দেখতে আসছে তার নাম কি? ছেলের নাম আতাউর। কি সর্বনাশ, খাতাউর আবার মানুষের নাম হয়? নাম শুনলেই মনে হয় খাতাউর সাহেব হা করে আছেন খেয়ে ফেলার জন্য। খাতাউর না, আতাউর। শ্যামা, তুই ইচ্ছে করে ফাজলামি করছিস, এসব কিন্তু ঠিক না। পানি আনার ব্যবস্থা করো মা। আসল কথা বলতে ভুলে গেছি মা, শোনো, লাল চুড়ি আছে? তোমার ট্রাঙ্কে তো অনেক জিনিস থাকে, খুঁজে দেখো তো লাল চুড়ি আছে কিনা, আমি লাল চুড়ি পরবো। সুলতানা আনন্দের নিঃশ্বাস ফেললেন। মেয়ে সহজভাবে কথা বলছে। তিনি কাজের মেয়েকে বালতি দিয়ে পানি আনতে পাঠালেন। মেয়েটা শখ মিটিয়ে গোসল করুক। মেয়েদের অতি তুচ্ছ শখ সঙ্গে সঙ্গে পূরণ করতে হয়। মেয়েরা মা বাপের সংসারে থাকে না, অন্য সংসারে চলে যায়। যে সংসারে যায় সেখানে সে হয়তো মুখ ফুটে শখের কথাটা বলতেও পারে না। অতিথিরা 5টার সময় উপস্থিত হলেন। তখন শ্যামার চুল বাঁধা হচ্ছে। চুল বেঁধে দিচ্ছে শ্যামার ছোট বোন এশা। এশা এবছর ক্লাস 10-এ উঠেছে। সে খুবই হাসি খুশি মেয়ে। গত 6 দিন ধরে কি কারণে যেন সে মুখ বোথা করে আছে, কারোর সঙ্গেই কথাবার্তা বলছে না। এশার মুখ বোথার রহস্য উদ্ধারের চেষ্টা কেউ করছে না, কারণ চেষ্টা করে লাভ নেই। এশার নিজ থেকে মুখ না খুললে কেউ তার মুখ খোলাতে পারবে না। লোকজন চলে এসেছে, এই খবরটা দিল শ্যামার ছোট ভাই মন্টু। সে গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। টাইফয়েড হয়ে যাওয়ার কারণে পরীক্ষা শেষ করতে পারেনি। এবার আবারও দিচ্ছে। আগামী বুধবার থেকে তার পরীক্ষা শুরু। মন্টুর ধারণা এবার পরীক্ষার মাঝখানে তার কোনো বড় অসুখ হবে, সে পরীক্ষা দিতে পারবে না। এরকম স্বপ্নও সে দেখে ফেলেছে। স্বপ্নে পরীক্ষার হল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালে ডাক্তাররা ছুটাছুটি শুরু করলো, কারণ তাকে রক্ত না দিলে সে মারা যাবে। কারো রক্তের সঙ্গেই তার রক্ত মিলছে না। শেষে একজনের সঙ্গে রক্তের গ্রুপ মিলল। সে একজন তাদের স্কুলের হেডমাস্টার। তিনি রক্ত দিতে এসে তাকে দেখে প্রচণ্ড ধমক দিয়ে বললেন, কিরে, তুই এবছরও পরীক্ষা দিচ্ছিস না, ফাজলামি করিস? মন্টু এসে প্রায় ফিসফিস করে বলল, আপা, এসে গেছে, 4 জন এসেছে। শ্যামা বিরক্ত গলায় বলল, 4 জন এসেছে খুব ভালো কথা, তুই ফিসফিস করছিস কেন? এর মধ্যে ফিসফিসানির কি আছে? ট্যাক্সি করে এসেছে, শুনে খুশি হলাম। ট্যাক্সি করেই তো আসবে, ঠেলাগাড়িতে করে তো আসবে না। নাকি তুই ভেবেছিস ঠেলাগাড়ি করে আসবে? অনেক মিষ্টি এনেছে, 5 প্যাকেট। সামনে থেকে যা তো, কানের কাছে বিজ বিজ করবি না। কয় প্যাকেট মিষ্টি এনেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনেছিস? শুনতেই তো লজ্জা লাগছে। মেহমানরা বসার ঘরে বসেছেন, তাদেরকে চা নাস্তা এখনো দেয়া হয়নি। আরও 2 জন নাকি আসবেন, তাদের জন্য অপেক্ষা। মজার গল্প হচ্ছে, হাসি শোনা যাচ্ছে। শ্যামা সেজেগুজে অপেক্ষা করছে। চা নিয়ে যেতে বললেই সে ট্রেতে করে চা নিয়ে যাবে।
এই উপলক্ষে বাড়িওয়ালার বাসা থেকে সুন্দর একটা ট্রে আনা হয়েছে। ছোট একটা সমস্যা হয়েছে, এক ধরনের চায়ের কাপ আছে 6টা, 4জন গেস্ট আছেন, আরও 2জন আসবেন। 6টা কাপ হয়ে গেল। আব্দুর রহমান সাহেবকে চা দিতে হবে, তার জন্য একটা কাপ লাগবে। তারা হয়তো শামাকেও চা খেতে বলবেন, আরও 2টো কাপ দরকার। সুলতানা খুব চিন্তার মধ্যে আছেন। তিনি ঠিক করেছেন মেহমানদের কোনো বাইরের খাবার দেবেন না, সব খাবার ঘরে তৈরি হবে। তিনি কলিজার সিঙ্গারা বানানোর চেষ্টা করছেন। সিঙ্গারার 3টা কোণা ঠিক মতো উঠছে না। সিঙ্গারা তিনি আগেও বানিয়েছেন, তখন ঠিকই কোণা উঠেছে, এখন কেন উঠছে না? বিয়েতে কোনো অলক্ষণ নেই তো? আজ কয়েকবার সে এক শালিক দেখেছেন। এক শালিকের ব্যাপারটা অনেকেই বিশ্বাস করে না, তিনি খুব করেন। ছোটবেলা থেকেই তিনি লক্ষ্য করেছেন, যতবার এক শালিক দেখেছেন ততবারই ঝামেলা হয়েছে। এসে মাকে সাহায্য করার জন্য বসলো। এশার মুখ আগের চেয়েও গম্ভীর, চোখ ফোলা ফোলা, মনে হয় কেঁদে টেঁদে এসেছে। এশার কি হয়েছে কে জানে, এমন চাপা মেয়ে। ভয়ঙ্কর কিছু ঘটে গেল, সে মুখ খুলবে না। সুলতানা বললেন, কি সমস্যা হয়েছে দেখ না, সিঙ্গারার কোণা উঠছে না। এসা বলল, খেতে ভালো হলেই হলো, কোণা ওঠার দরকার নেই। দোকানের সিঙ্গারায় লোকজন কোণা খোঁজে, ঘরের সিঙ্গারায় খোঁজে না। সুলতানা বললেন, একটা খেয়ে দেখ, খেতে ইচ্ছে করছে না। তোর কি কোনো কারণে মন খারাপ? না, এক কথা 5 লক্ষবার জিজ্ঞেস করো না তো মা, আমার মন খারাপ কিনা এটা তুমি এই কয়দিনে 5 লক্ষবারের বেশি জিজ্ঞেস করে ফেলেছ। সুলতানা ছোট নিঃশ্বাস ফেলে বললেন, শামা কি করছে? খাটে বসে আছে। সাজার পর তাকে কেমন দেখাচ্ছে রে? পরীদের রানীর মতো লাগছে। সুলতানা তৃপ্তির হাসি হাসতে হাসতে বললেন, শামাকে যেই দেখবে সেই পছন্দ করবে। মাঝে মাঝে ওর দিকে তাকালে বুকে ধাক্কার মতো লাগে। ভেবেই পাই না এত সুন্দর মেয়ে আমার পেটে কিভাবে জন্মালো। এসা বলল, আপা বেশি সুন্দরকে আবার মানুষ পছন্দ করে না। সুলতানা অবাক হয়ে বললেন, পছন্দ করবে না কেন? এসা উত্তর দিল না। সুলতানা বললেন, পছন্দ করবো না কেন বল। কারণ জানিস না? কারণ জানি, কিন্তু বলতে ইচ্ছে করছে না। মা শোনো, তুমি আর বাবা তোমরা দুজনকে আসলেই চাও যে ছেলেটা এসেছে তার সঙ্গে আবার বিয়ে হোক? তোর বাবা চায়, তার ধারণা ছেলেটা খুব ভালো, অসম্ভব ভদ্র বিনয়ী, ফ্যামিলিও ভালো। ছেলের অবশ্যই বাবা নেই, কিছুদিন হলো মারা গেছে। সে আমার শ্বশুরের আদর পাবে না। তোরা তো জানিস না, শ্বশুরের আদর বাপের আদরের চেয়েও বেশি হয়। আপা যেভাবে সাজগোজ করেছে, এভাবে সাজগোজ করে থাকলে কিন্তু ওরা আপাকে পছন্দ করবে না। আপার উচিত খুব সাধারণ একটা শাড়ি পরে ওদের সামনে যাওয়া, ঠোঁটে কাজল, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, এসব কিচ্ছু না। কি বলছিস তুই? কোনো রকম সাজগোজ ছাড়া আপা যখন ওদের সামনে দাঁড়াবে তখন বলবে, বাহ কি সহজ সরল সাধারণ একটা মেয়ে। বউ হিসেবে সবাই সাধারণ মেয়ে খোঁজে। আবার ঠোঁটে লিপস্টিক, গালে পাউডার, কোনো কিছুরই দরকার নেই। গোসল করে আপা যখন ভেজা চলে বের হলো তখন তাকে যে কি সুন্দর লাগছিল লক্ষ্য করনি? সুলতানা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। তার কাছে খুব অদ্ভুত লাগছে। মনে হচ্ছে যেন সেদিন মেয়েটা ছোট্ট ছিল, সারা রাত ওয়া ওয়া করে কাঁদছে। মুখে দুধ গুজে দিলেও কান্না থামতো না, দুধ খাচ্ছে ফাঁকে ফাঁকে কাঁদছে। কান্নাটা যেন তার বিশ্রাম। আজ আর সেই মেয়ে গুটগুট করে কি সুন্দর কথা বলছে, কথাগুলো মনে হচ্ছে সত্যি। এসা বলল, মা আপাকে সাধারণ ঘরে পরার একটি শাড়ি পরতে বলবো? বল। তোর বাবা আবার রাগ না করে? শখ করে একটা শাড়ি কিনে এনেছে। বাবা কিছু বুঝতে পারবে না, বাবা খুব টেনশনে আছে তো। টেনশনের সময় মানুষ কিছু বুঝতে পারে না। বাবা ভালো মতো আপার দিকে তাকাবেই না। মেয়েরা যখন বড় হয়ে যায় তখন বাবারা মেয়েদের দিকে ভালোভাবে তাকায় না, বাবাদের মনে হয় তাকাতে লজ্জা করে। সুলতানা ছোট মেয়ের কথা শুনে মুগ্ধ হয়ে গেলেন। এই মেয়েটার ভালো বুদ্ধি আছে। মেয়েটার বুদ্ধির খবরে পরিবারে আর কেউ জানে না, শুধু তিনি জানেন। এ নিয়ে তার দুশ্চিন্তাও আছে। মেয়েদের বেশি বুদ্ধি ভালো না, বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম সে তত সুখী। শ্যামা খুব সহজ ভঙ্গিতে চায়ের ট্রে নিয়ে ঢুকলো। সে ধরেই নিচ্ছিল ঘরে ঢোকা মাত্র সবাই একসঙ্গে তার দিকে তাকাবে এবং সঙ্গে সঙ্গে তার হাত পা শক্ত হয়ে যাবে। দেখা গেল সবাই তার দিকে তাকালো না। আতর নামের ছেলেটা মাথা নিচু করেই বসেছিল। সে মাথাটা আরো খানিকটা নিচু করে ফেলল। শ্যামা তার দিকে এক ঝলক তাকালো। এক ঝলকে তার অনেকখানি দেখা হয়েছে। ছেলেটা ছায়ার কচু গাছের মতো ফর্সা, হাতের নীল নীল শিরা বের হয়ে আছে, অতিরিক্ত রোগা।
ঘুমের সমস্যা আছে মনে হয়, চোখের নিচে কালি, বাম চোখের নিচে বেশি কালি, ডান চোখে কম। মাথায় অনেক চুল আছে, চেহারা ভালো, গোঁপ নেই এটাও ভালো। পুরুষ মানুষের নাকের নিচে গোঁপ দেখলেই আমার গা শিরশির করে, মনে হয় খাপটি মেরে মাকড়সা বসে আছে, তাড়া দিলেই নাকের ফুটো দিয়ে ঢুকে যাবে। কালো আচকান পরা মুখ ভর্তি দাঁড়িয়ে এক ভদ্রলোক শামার দিকে তাকিয়ে বললেন, এই যে মা, আমাদের জন্য চা নিয়ে চলে এসেছ, কেমন আছো গো মা? শামা বলল, জি আমি ভালো আছি। বসো মা, তুমি আমার পাশে বসো। এমন সুন্দর কন্যা পাশে নিয়ে বসাও এক ভাগ্যের ব্যাপার। আচকান পরা ভদ্রলোক সরে গিয়ে শামার জন্য জায়গা করলেন। শামা সহজ গলায় বলল, আমি খাবারটা হাতে দিয়ে নিই, তারপর বসি। ঠিক আছে মা, ঠিক আছে। আগে কাজ, তারপর বসা, তারপর আলাপ। আর এই জগতে খাওয়ার চেয়ে বড় কাজ তো আর কিছু নেই। কি বলেন আপনারা? কেউ কিছু বলল না, শুধু আতাউর নামে ছেলেটা কাশতে লাগলো। শামা মনে মনে বলল, এই যে খাতাউর ভাইয়া, আপনার এই খাসি ঠান্ডার কাশি না যক্ষা টক্ষা আছে? প্লেটে খাবার বাড়তে বাড়তে শামা ডাবল খাবারের প্লেট সবার আগে যিনি মুরব্বী তার হাতে দেওয়া দরকার। প্লেটে খাবার বাড়তে বাড়তে শামা ভাবলো, খাবারের প্লেট সবার আগে যিনি মুরব্বী তার হাতে দেওয়া দরকার। তা না করে সে যদি যক্ষা রোগী আতাউরের হাতে দেয় তাহলে কেমন হয়? যক্ষা রোগী নিশ্চয়ই ভাবছে না তাকে প্রথম দেয়া হবে, তার কাশি আরো বেড়ে যাবে। আজকাল পড়া মাওলানা বেশি ফটফট করছে। মাওলানার ফটফটানি কিছুক্ষণের জন্য হলেও কমবে। মাওলানা হয়তো মনে মনে বলবে, নাউজুবিল্লাহ, মেয়েটা তো মহানির্লজ্জ, বলুক যার যা ইচ্ছা। শামা খাবারের প্লেট আতাউরের দিকে বাড়িয়ে দিয়ে খুবই স্বাভাবিক গলায় বলল, আপনার কি ঠান্ডা লেগেছে? এত কাশছেন কেন? শামা যা ভেবেছিল তাই হলো। আজকান পরা মাওলানা হচকচিয়ে গেলেন। তিনি শামার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছেন। যক্ষা রোগীর কাশি কিছুক্ষণের জন্য হলেও থেমেছে। শামার বাবা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়েছে। মনে হচ্ছে ঘটনা কি ঘটেছে তিনি বুঝতে পারছেন না। আজকান পরা মাওলানা নিজেকে সামলে নিয়ে বললেন, মা শোনো, পুরুষ মানুষের কাছে কাশিকে তুচ্ছ করতে নেই। পুরুষ মানুষ চেনা যায় কাশি দিয়ে। কথায় আছে, ঘোড়া চিনি কানে, রাজা চিনি দানে, কন্যা চিনি হাসে, পুরুষ চিনি কাশে। আতাউরকে চিনেছি তার কাশিতে, আর তোমারে চিনেছি তোমার হাসিতে। এই বলে তিনি হাসলেন। শামা লক্ষ্য করলো সবাই হাসতে শুরু করেছে, এমনকি তার বাবাও হাসছে, যিনি কখনো হাসেন না, কারণ হাসিকে তিনি চারিত্রিক দুর্বলতা মনে করেন। সবাই হাসছে, শুধু যক্ষা রোগীর মুখে কোনো হাসি নেই। সে মাথা আরো নিচু করে ফেলেছে। কালো আচকান পরা মাওলানা পাত্রের মেজ চাচা সৈয়দ আওলাদ হোসেন নেত্রকোনা কোর্টে ওকালতি করেন। তিনি পাত্রের অভিভাবক। বিয়ের কথাবার্তার সময় পাত্রের অভিভাবকরা ক্রমাগত কথা বলেন। সৈয়দ সাহেব তার ব্যতিক্রম নন। তিনি দাড়ি কমা ছাড়াই কথা বলে গেলেন এবং বিদায়ের আগে আগে অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে বললেন, যাবার আগে একটা কথা বলে যাই, কন্যা আমাদের সবারই অত্যন্ত পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। শুধু কন্যা পছন্দ হয়েছে বললে ভুল হবে, কন্যার পিতাকেও পছন্দ হয়েছে। বেয়ান সাহেবের সাথে দেখা হয় নাই, তার রান্না পছন্দ হয়েছে। সিঙ্গারা অনেক জায়গায় খেয়েছি, এরকম স্বাদের সিঙ্গারা খাইনি। বেয়ান সাহেবকে দূর থেকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। এখন বিবাহের তারিখ নিয়ে দুটা কথা। আমি সবচেয়ে খুশি হতাম আজকে রাতেই বিবাহ দিতে পারলে, সেটা সম্ভব না। আমাদের নিজেদের কিছু আয়োজন আছে। আমরা তো শহরের লোক না, গ্রামের লোক। বিয়ে শাদী সবাইকে নিয়ে দিতে হয়, কাজেই বিবাহ হবে ইনশাল্লাহ আষাঢ় মাসে। আব্দুর রহমান সাহেব, আপনার কিছু বলা থাকলে বলেন। আব্দুর রহমান সাহেব বিনীত ভঙ্গিতে বললেন, আপনারা যা ঠিক করবেন তাই হবে, এই মেয়ে এখন আপনাদের মেয়ে। আওলাদ হোসেন সবগুলো দাঁত বের করে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। এই যে আপনি বললেন আপনাদের মেয়ে, এতে সব বলা হয়ে গিয়েছে। মেয়ে তো আমাদের অবশ্যই, আপনাদের বাড়িতে থাকতে দিয়েছি। এই বলে তিনি আবারও হাসলেন। আওলাদ সাহেব আচকানের পকেট থেকে আংটি বের করে শামার আঙুলে পরিয়ে দিলেন। শুধু আংটি না, আংটির সঙ্গে খামে ভর্তি টাকাও আছে, 1001 টাকা। আওলাদ সাহেব বললেন, এই যে 1001 টাকা দিলাম, এর একটা ইতিহাস আছে। ইতিহাস না বলে বুঝবেন না, হয়তো ভাববেন টাকা দিচ্ছে কেন, ছোট লোক নাকি। এখন ইতিহাসটা বলি। আজ আমাদের খুবই গর্বী হালত, সবসময় এরকম ছিল না। আমার পূর্বপুরুষরা ছিল ঈশ্বরগঞ্জের নয়ানী জমিদার। তাদের নিয়ম ছিল কন্যাকে 1001টা আশরাফি দিয়ে মুখ দেখা। এই নিয়ম তো এখন আর সম্ভব না, তারপরও পুরনো স্মৃতি ধরে রাখা। শামা বাবার চোখের ইশারায় তার হবু শ্বশুর চাচা শ্বশুরকে পা ছুঁয়ে সালাম করে বোকার মতো দাঁড়িয়ে রইল। তার কাছে মনে হচ্ছে সে একটা নাটকে পাঠ করেছে, যে নাটকে তার
চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো সংলাপ নেই। পরিচালক তাকে বুঝিয়েও দেননি স্টেজে উঠে কী করতে হবে। 1001 টাকা ভর্তি খামটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে খুবই অস্বস্তি লাগছে। এটা যদি কোনো হাসির নাটক হতো তাহলে সে খাম খুলে টাকাগুলো বের করে গুনতে শুরু করতো এবং একটা নোট বের করে বলতো, "এ নোটটা ময়লা, বদলে দিন।" কিন্তু এটা কোনো হাসির নাটক না, খুবই সিরিয়াস নাটক। নাটকের কেন্দ্রীয় চরিত্রের একজন ঈশ্বরগঞ্জের নয়ানী জমিদারের উত্তর পুরুষ সৈয়দ ওয়ালিউর রহমান এখন আবেগে আপ্লুত হয়ে কাঁদছেন এবং রুমালে চোখের পানি মুছছেন। নাটকের আরেক চরিত্র শামার বাবা আব্দুর রহমান সাহেবও চোখে পানি। অন্যান্য পার্শ্ব চরিত্রেরাও উকি ঝুঁকি দিচ্ছে। মন্টুকে দেখা যাচ্ছে সে ব্যাপার দেখে পুরোপুরি হচকচিয়ে গিয়েছে। তার হাতে একটা পানির গ্লাস। শামার মনে হলো যে কোনো মুহূর্তে সে হাত থেকে পানির গ্লাস ফেলে দেবে। বিয়ের পাকা কথার দিন হাত থেকে পড়ে গ্লাস ভাঙা শুভ না অশুভ কে জানে। শামার হঠাৎ করে আয়নায় নিজেকে দেখতে ইচ্ছে করলো। তার চেহারাটা কি আগের মতোই আছে না বদলাতে শুরু করেছে? ছেলেদের চেহারা সমগ্র জীবনে খুব একটা পাল্টায় না, কিন্তু মেয়েদের চেহারা পাল্টাতে থাকে। কুমারী অবস্থায় থাকে একরকম চেহারা, বিয়ের কথাবার্তা ঠিক হবার সময় হয় অন্যরকম, বিয়ের পর আরেক রকম, মা হবার পর চেহারা আবার পাল্টায়, যখন শাশুড়ি হয় তখন আরেক দফা চেহারা বদলায়। আব্দুল রহমান সাহেব ভেতরের বারান্দায় রাখা দুটি বেতের চেয়ারের একটায় বসে আছে, অন্যটায় বসেছেন সুলতানা। আব্দুর রহমান সাহেবের হাতে জ্বলন্ত সিগারেট। তিনি সিগারেট খান না। আজ বিশেষ দিন উপলক্ষে মন্টুকে দিয়ে 3টা সিগারেট আনানো হয়েছে। তাকে দেখে মনে হচ্ছে সিগারেট টেনে তিনি খুবই মজা পাচ্ছেন। সুলতানা বললেন, "চা খাবে?" আব্দুল রহমান তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললেন, "চা 1 কাপ খাওয়া যায়। তোমার চা বানানোর দরকার নেই। বড় মেয়েকে বলো চা বানিয়ে আনুক। বিয়ে হয়ে যাচ্ছে, কাজকর্ম শিখবে না?" সুলতানা বললেন, "মেয়েকে এখন আমি মরে গেলেও চুলার কাছে যেতে দিব না। বিয়ের পাকা কথা হবার পর মেয়েদের চুলের কাছে যেতে দেওয়া হয় না।" তাই নাকি? অনেক নিয়ম কানুন আছে। চুল খোলা রেখে বাইরে বের হওয়া নিষেধ, রাতে বিছানায় একা থাকা নিষেধ। বলো কি, জানতাম না তো। সুলতানা চা বানানোর জন্য উঠে দাঁড়ালেন। আব্দুর রহমানের স্ত্রীর দিকে তাকিয়ে নরম গলায় বললেন, "চা কিন্তু 2 কাপ আনবে। চা খেতে খেতে বুড়ো বুড়ি গল্প করি। মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এখন তো আমরা বুড়ো বুড়ি, তাই না? আর এসেকে একটু পাঠাও, ওর সঙ্গে কথা আছে।" "ওর সঙ্গে কি কথা?" "আছে, কথা আছে। সব কথা তোমাকে বলা যাবে নাকি? বাপ মেয়ের আলাদা কথা থাকবে না? শুধু মা মেয়ে রাত জেগে গুটুর গুটুর করবে, তা হবে না।" এই বলে তিনি হাসলেন। স্বামীর আনন্দ দেখে সুলতানার মন কেমন কেমন করতে লাগলো। অনেকদিন পর মানুষটাকে তিনি এত আনন্দিত দেখলেন। মেয়ের বিয়ে ঠিক হওয়ায় কোনো বাবাকে এত আনন্দিত হয়? তিনি নিজে আনন্দ পাচ্ছেন না। ছেলেটাকে তার তেমন পছন্দ হয়নি। তার ধারণা শামার মতো রূপবতী মেয়ের জন্য অনেক ভালো পাত্র পাওয়া যেত। একটু শুধু খোঁজখবর করা, মানুষটা তার কিছুই করলো না। অফিসের কোনো একজনকে ধরে এনে বলল এর সাথে বিয়ে। এসব আবার সামনে এসে দাঁড়ালো। আব্দুর রহমান হাসিমুখে তার কন্যার দিকে তাকিয়ে বললেন, "তোর আপার বিয়ে তো ঠিক হয়ে গেল। নেক্সট টার্গেট তুই। তৈরি হয়ে যা।" এসা গম্ভীর মুখে বাবার দিকে তাকিয়ে রইল। বাবার হালকা রূপ দেখে সে অভ্যস্ত না, তার অস্বস্তি লাগছে। "ছেলেটাকে কেমন দেখলি?" "ভালো।" "শ্যামা কি কিছু বলেছে ছেলে পছন্দ হয়েছে কিনা?" "না, কিছু বলেনি।" "ও আছে কোথায়?" "দোতলায়। বাড়িওয়ালা চাচার বাসা থেকে কাকে যেন টেলিফোন করবে।" আব্দুল রহমান টেলিফোনের কথায় নড়েচড়ে বসলেন। খুব আগ্রহের সঙ্গে গলা সামান্য নামিয়ে বললেন, "এক কাজ করতো, পাঞ্জাবির পকেটে আমার মানিব্যাগ আছে। মানিব্যাগ খুলে দেখ, হলুদ এক পিস কাগজ আছে। কাগজে টেলিফোন নাম্বার লেখা। কাগজটা আমাকে দিয়ে দিস।" "কার টেলিফোন নাম্বার?" "ওই ছেলের।" "হ্যাঁ, আতাউরের। সে তার বড় বোনের সঙ্গে এখন আছে। বড় বোনের টেলিফোন নাম্বার। শামা যদি ছেলের সঙ্গে কিছু বলতে চায় বলুক। বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছে। এখন টেলিফোনে কথা বলা দূষণীয় কিছু না, তবে সাক্ষাৎ না হওয়াটাই বাঞ্ছনীয়।" "আর কিছু বলবে বাবা?" আব্দুল রহমান সাহেবের মেয়ের সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করার ইচ্ছে ছিল। মেয়ের সঙ্গে দিনের পর দিন তার কোনো কথা হয় না, কথা বলার মতো সুযোগও তৈরি হয় না। আজ একটা সুযোগ তৈরি হয়েছে, তিনি সুযোগটা ব্যবহার করতে চাচ্ছিলেন, সেটা সম্ভব হলো না। এসে তার সঙ্গে কথা বলতে আগ্রহ বোধ করছে না। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে বাবার সামনে থেকে চলে যেতে পারলেই বাঁচে, যেন সে বাবার সঙ্গে কথা বলছে না, কথা বলছে তার স্কুলের রাগী অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের সঙ্গে। আব্দুল রহমান সাহেবের মন সামান্য খারাপ হলো, তবে তিনি মন খারাপ ভাবটাকে তেমন গুরুত্ব দিলেন না। মেয়েরা বড় হলে বাবার কাছ থেকে দূরে সরে যায়, এটাই স্বাভাবিক। জগতের অনেক সাধারণ নিয়মের মধ্যে একটি নিয়ম হলো মেয়েরা বড় হলে মায়ের দিকে ঝুঁকে আর ছেলেরা ঝুঁকে বাবার দিকে। তার ক্ষেত্রে এটাও সত্যি হয়নি। মন্টু তার ধারে কাছেও আসে না। মন্টু হয়তো টিভি দেখছে, বাবার পায়ের শব্দ শুনলে ফট করে টিভি বন্ধ করে দিবে, চোখ মুখ শক্ত করে বসে থাকবে। বাবা ঘরে ঢুকলে সে উঠে পাশের ঘরে চলে যাবে। এ অবস্থা চলতে দেওয়া যায় না।
আব্দুল রহমান ঠিক করলেন এখন থেকে সম্পর্ক সহজ করার চেষ্টা করবেন। মন্টুকে সঙ্গে নিয়ে মাঝে মধ্যে টিভি প্রোগ্রাম দেখবেন। ডিসেল লাইন নাকি নিয়েছেন, অনেক কিছু দেখা যায়, তাই বাপ বেটাই মিলে দেখবেন। তিনি এখনো কিছু দেখেননি। টিভির সামনে বসলেই তার মাথা ধরে যায়, মনে হয় চোখের কোনো সমস্যা, ডাক্তার দেখাতে হবে। ছানি পড়ার বয়স হয়ে গেছে, চোখে ছানি পড়ে গেছে হয়তো। সুলতানা চা নিয়ে এলেন না। মন্টু এক কাপ চা হাতে নিয়ে ভয়ে ভয়ে বাবার সামনে দাঁড়ালো। সে চায়ের কাপটা বাবার হাতে দেবে না মেঝেতে নামিয়ে রাখবে সেটা বুঝতে পারছে না। বাবার সামনে কোনো টেবিল নেই। আব্দুল রহমান ছেলের হাত থেকে কাপ নিতে নিতে বললেন, তোর মা কোথায়? রান্না করছেন। আব্দুল রহমান বিরক্ত বোধ করলেন। ছেলেকে দিয়ে চা পাঠানো ঠিক হয়নি। বাবাকে চা নাস্তা দেয়া মেয়েদের কাজ, ছেলেকে দিয়ে এইসব কাজ করালে ছেলেদের মধ্যে মেয়েলি স্বভাব চলে আসে। আজকাল একটা কথা খুব শুনতে পাচ্ছেন, ছেলে মেয়ে বলে আলাদা কিছু নেই, ছেলেও যা মেয়েও তা। খুবই হাস্যকর কথা বলে মনে হয়। ছেলে মেয়ে যদি একই হয় তাহলে ছেলেগুলো মেয়েদের মতো শাড়ি ব্লাউজ পরে না কেন? মন্টু চলে যাচ্ছিল। আব্দুল রহমান বললেন, এই তোর পড়াশোনা কেমন হচ্ছে রে? মন্টু বাবার দিকে তাকালো না, চলে যেতে যেতে বলল, ভালো। তার একটাই ভয়, বাবা যদি ডেকে কিছু জিজ্ঞেস করে বসেন। আব্দুল রহমান চায়ের কাপে চুমুক দিয়ে দ্বিতীয় সিগারেটটা ধরালেন। এবারের চা ভালো হয়নি, তিতা তিতা লাগছে। সিগারেট টেনেও মজা পাচ্ছেন না, মনে হয় ড্যাম সিগারেট। সামাদের বাড়িওয়ালা মুত্তালিব সাহেবের বয়স ৫৫। তিনি চুলে কলপ দিয়ে রঙিন শার্ট টার্ট পরে বয়সটাকে কমিয়ে রাখার নানান চেষ্টা চালিয়ে যান। বুঝিয়ে দাঁতের ডাক্তার সেই দুটি দাঁতও ফেলে দিয়েছে। ঘুম থেকে উঠে তিনি বাঁধানো দাঁত পড়েন। তার কাছে মনে হয় তিনি কলকবজা মুখে নিয়ে বসে আছেন। তার ডায়াবেটিস ধরা পড়েছে। ডাক্তাররা বলে দিয়েছে প্রতিদিন খুব কম করে হলো ১ থেকে ১.৫ ঘন্টা হাঁটাহাঁটি করতে হবে। তিনি হাঁটাহাঁটি করতে পারছেন না, কারণ মাস ৩ হলো ডান পায়ের হাঁটু বাঁকাতে পারছেন না। হাঁটু বাঁকাতে মালিশ এবং চিকিৎসা চলছে, কোনো লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। হাঁটু শক্ত হয়ে যাচ্ছে। চিকিৎসার আগে সামান্য বাঁকাতো, এখন তাও বাঁকছে না। একটা লোহার মতো শক্ত পা নিয়ে ল্যাংচাতে ল্যাংচাতে তিনি নিশ্চয়ই মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে পারেন না। তিনি একটা হুইল চেয়ার কিনেছেন। বেশিরভাগ সময় হুইল চেয়ারে বসে বারান্দার এক মাথা থেকে আরেক মাথায় যান, আবার ফিরে আসেন। সময় কাটানোর জন্য একটা বাইনোকুলার কিনেছেন। বাইনোকুলার চোখে দিয়ে রাস্তার লোক চলাচল দেখেন। বাইনোকুলার চোখে লাগাতেই রাস্তার লোকজন চোখের সামনে চলে আসে। তখন তাদের সঙ্গে গম্ভীর গলায় কথাবার্তা চলে। এই যে চশমাওয়ালা, মাথাটা বাঁকা করে আছেন কেন? ঘাড়ে ব্যথা? রাতে বেকায়দায় ঘুমিয়েছিলেন? ভদ্রলোক বাড়িতে একা থাকে। স্ত্রীর সঙ্গে বনিবনা হয়নি বলে ১৫ বছর আগে ডিভোর্স হয়ে গেছে। তিনি নিজে ডিভোর্সের পক্ষপাতী ছিলেন না। তাদের ৭ বছর বয়সের একটি মেয়ে আছে। ডিভোর্স হলে মেয়েটা যাবে কোথায়? কিন্তু মুত্তালিব সাহেবের স্ত্রী হেলেনা খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। উকিল এনে ডিভোর্সের ব্যবস্থা না করা পর্যন্ত তিনি অন্য স্পর্শ করবেন না। হেলেনা ডিভোর্সের ২ বছরের মাথায় আবারও বিয়ে করেছেন। দ্বিতীয় স্বামীর সঙ্গে তার জীবন সুখেই কাটছে বলে মনে হয়। এই ঘরে ছেলে মেয়ে হয়েছে, ২ ছেলে ১ মেয়ে। বিস্ময়কর মনে হলো সত্যি তিনি প্রায় তার প্রাক্তন স্বামীর সঙ্গে টেলিফোনে কথা বলে। মুত্তালিব সাহেবের একটাই মেয়ে, মীনাক্ষী। হেলেনার দ্বিতীয় বিয়ের পর তিনি মীনাক্ষীকে জোর করে নিজের কাছে রেখে দেন। মীনাক্ষীর বয়স তখন ৮। সে এমনই কান্নাকাটি শুরু করে যে তিনি নিজেই মেয়েকে তার মার কাছে রেখে আসেন এবং হুঙ্কার দিয়ে বলেন, তোকে যদি আমার বাড়ির ত্রিসীমানায় দেখি তাহলে কিন্তু কাঁচা খেয়ে ফেলব, আর খবরদার আমাকে বাবা ডাকবি না। গোপওয়ালা যে ছাগলটার সঙ্গে তোর মার বিয়ে হয়েছে তাকে বাবা ডাকবি, আমাকে মা নাম ধরে ডাকবি, মিস্টার মুত্তালিব ডাকবি, ফাজিল মেয়ে। সেই মীনাক্ষী এখন থাকে স্বামীর সঙ্গে নিউ অরলিন্সে। টেলিফোনে বাবার খোঁজখবর প্রায় করে। মুত্তালিব সাহেব কখনো টেলিফোন করেন না, কারণ তিনি মেয়ের টেলিফোন নাম্বার বা ঠিকানা কিছুই জানেন না, কখনো জানার আগ্রহ বোধ করেননি। ভদ্রলোক যৌবনে নানা ধরনের ব্যবসা বাণিজ্য করেছেন, কোনোটিই তেমন জমেনি। জীবনের শেষ বেলায় তার সম্বল অতীশ দীপঙ্কর রোডে দুতলা একটি বাড়ি, ১৩০০ সিসির লাল রঙের একটা টয়োটা এবং ব্যাংকে কিছু ফিক্সড ডিপোজিট। একসময় ভেবেছিলেন ফিক্সড ডিপোজিটের সুদের টাকায় জীবনটা কাটিয়ে দিতে পারবেন। এখন তা ভাবছেন না, প্রায় তাকে মূল সঞ্চয়ে হাত দিতে হচ্ছে। মুত্তালিব সাহেব শামা মেয়েটিকে অত্যন্ত পছন্দ করেন। কোনো এক বিচিত্র কারণে তিনি চান না তার পছন্দের কথাটা শামা জানুক। শামার সঙ্গে দেখা হলেই তিনি তটস্থ হয়ে থাকেন। তার একটাই চিন্তা, অস্বাভাবিক মমতার ব্যাপারটা যিনি
তিনি কিভাবে গোপন রাখবেন? তার ধারণা এই কাজটা তিনি অত্যন্ত সুন্দরভাবেই করছেন। বাস্তব সেরকম না। শামা ব্যাপারটা খুব ভালো মতো জানে। বিকেলে শামাকে দোতলায় উঠতে দেখে তিনি ধমকের গলায় বললেন, টেলিফোন করতে এসেছিস? তোকে ১০০ বার বলেছি এটা পাবলিক টেলিফোন না। শামা বলল, টেলিফোন করতে আসেনি, আপনার পায়ের অবস্থা জানতে এসেছি। পায়ের অবস্থা কি? হাঁটু কি বাঁকা হচ্ছে নাকি আগের মতোই আছে? মুত্তালিব সাহেব জবাব দিলেন না। শামা বলল, এরকম রাগি রাগি মুখ করে বসে আছেন কেন? মুত্তালিব সাহেব বিরক্ত মুখে বললেন, মাথা ধরেছে। তুই কথা বলিস না তো, তোর ক্যানক্যানে গলা শুনে মাথা ধরা আরো বেড়ে যাচ্ছে। তুই যে জন্য এসেছিস সেটা করে বিদেয় হ। আমি কি জন্য এসেছি? টেলিফোন করতে এসেছিস? ট্রিনা ফিনা কতগুলো মেয়ে বান্ধবী ভালো জুটিয়েছিস, বেয়াদপের এক শেষ। আপনার সঙ্গে কি বেয়াদপি করলো? রাত 11:30টার সময় টেলিফোন করে বলে, আপনাদের একতলে যে থাকে শামা নাম, তাকে একটু ডেকে দিন তো। কোনো সালাম নেই, কিছু নেই। আপনি কি করলেন? খট করে টেলিফোন রেখে দিলেন। আমি বললাম রাত 11:30 বাজে, এটা আড্ডার সময় না, ঘুমাতে যাবার সময়। বিছানায় যাও, ঘুমাবার চেষ্টা করো। এটা বলে খট করে টেলিফোন রেখে দিলেন? খট করে রাখলাম না, যেভাবে রাখতে হয় সেভাবেই রাখলাম। তুই দুনিয়ার মানুষকে আমার টেলিফোন নাম্বার দিচ্ছিস, এটা ঠিক না। আর দেব না। যাদেরকে দিয়েছিস তাদের বলে দিবি কখনো যেন এই নাম্বারে তোকে খোঁজ না করে। আচ্ছা, বলে দিব। আপনি দয়া করে আগে দাঁত কিরমির করবেন না, আপনার ফলক দাঁত খুলে পড়ে যাবে। শামা হাসছে। মুত্তালিব সাহেব ছোট করে নিঃশ্বাস ফেললেন। মেয়েটা খুবই সুন্দর করে হাসছে, দেখলেই মায়া লাগে। মুত্তালিব সাহেবের এখন বলতে ইচ্ছা করছে, শোন শামা, তোর বান্ধবীদের বলিস টেলিফোন করতে, আমি তোকে ডেকে দিব। শামা বলল, চাচা, ডাক্তার যে আপনাকে বলেছে দেয়াল ধরে হাঁটতে, আপনি কি হাঁটছেন? না। আসুন আমার হাত ধরে ধরে হাঁটুন। প্রতিদিন আমি আধ ঘন্টা করে আপনাকে হাঁটার প্র্যাকটিস করাবো। তার বদলে আমাকে কি করতে হবে? তার বদলে আপনি আমাকে আধ ঘন্টা করে টেলিফোন করতে দিবেন। ঠিক আছে চাচা? না, ঠিক নেই। আজ বিকেলে তোদের এখানে কে এসেছিল? খাতাউর সাহেব এসেছিলেন। খাতাউরটা আবার কি? এখনো কেউ না, তবে ভবিষ্যৎ আমার হাজব্যান্ড হয়ে আসরে নামতে পারে, সম্ভাবনা উজ্জ্বল। মুত্তালিব সাহেব হুইল চেয়ারে সোজা হয়ে বসলেন। কোণে দেখার মতো এত বড় একটা ব্যাপার ঘটেছে, অথচ কেউ তাকে খবর দেয়নি। খবর পাঠালে তিনি কি উপস্থিত হতেন না? হাঁটুতে সমস্যা, তাই বলে হাঁটাতি তো পুরোপুরি বন্ধ না। ছেলে কি করে? বাবার অফিসে চাকরি করে। দেশ কোথায়? দেশ হলো বাংলাদেশে। কোন জেলার? গ্রামের বাড়ি কোথায়? জানি না। ছেলের নাম কি সত্যি খাতাউর? জি না, ভালো নাম আতাউর, তবে সব মহলে খাতাউর নামে পরিচিত। শামা আবারও হাসল। মুত্তালিব সাহেব শামার দিকে মন খারাপ করে তাকিয়ে আছে। হাসি খুশি মেয়েটা বিয়ের পর নিশ্চয়ই তার কাছে আসবে না, সহজ ভঙ্গিতে গল্প করব না। চাচা, আমি কি আজ শেষবারের মতো আপনার টেলিফোনটা ব্যবহার করতে পারি? আমার যে বিয়ে ঠিক হয়ে গেছে, এই খবরটা বন্ধুদের দেব। মুত্তালিব সাহেব শার্টের পকেট থেকে টেলিফোনের চাবি বের করে দিলেন। তিনি তার টেলিফোন সবসময় তালা বন্ধ করে রাখেন। শামা সব সময় খুব আয়োজন করলে টেলিফোন করেন। টেলিফোন সেটের পাশে ইজি চেয়ার, সেই ইজি চেয়ারেই গা এলিয়ে শুয়ে পড়ে। টেলিফোন সেটটা রাখে নিজের কোলে। কথা বলার সময় তার চোখ বন্ধ থাকে। চোখ বন্ধ থাকলে তার সঙ্গে যার সঙ্গে সে কথা বলে তার চেহারা চোখে ভাসে। তখন কথা বলতে তার ভালো লাগে। হ্যালো ত্রিনা। হ্যাঁ, কি করছিলি? কিছু করছিলাম না, আচার খাচ্ছিলাম। কিসের আচার? তেঁতুলের আচার। খাবি? খাবো। শামা হাসছে, ট্রিনাও হাসছে। শামা তার বিয়ের খবরটা কিভাবে দেবে ঠিক গুছিয়ে উঠতে পারছে না। ট্রিনা বলল, 17 তারিখের কথা মনে আছে? মীরার বিয়ে। মনে আছে। বাসা থেকে পারমিশন করিয়ে রাখবি, আমরা সারা রাত থাকবো, খুব হুল্লোড় করব। জিনিয়া বলেছে সে তার বাবার কালেকশন থেকে 1 বোতল শ্যাম্পেন নিয়ে আসবে। দরজা বন্ধ করে শ্যাম্পেন খাওয়া হবে। সারা রাত থাকতে দেবে না? অবশ্যই দেবে, না দেওয়ার কি আছে? তুই তো কচি খুকি না। আমাদের বাসা অন্য সব বাসার মতো না। কোনো কথা শুনতে চাচ্ছি না, যেভাবেই হোক পারমিশন আদায় করবি। আচ্ছা ঠিক আছে, দেখি। তুই একটু ধর তো শামা, আমার হাতে তেঁতুল শেষ হয়ে গেছে, তেঁতুল নিয়ে আসি। 1 মিনিট। শামা টেলিফোন ধরে বসে রইল। ত্রিনা ফিরে এলো না। ত্রিনার সঙ্গে টেলিফোনে কথা হলে এ ব্যাপারটা প্রায়ই ঘটে। ত্রিনা কথাবার্তার মাঝখানে হঠাৎ বলে, 1 মিনিট ধর, আমি আসছি। আর আসে না। ত্রিনা কি এটা ইচ্ছে করে? যাদের সঙ্গে তার কথা বলতে ইচ্ছে করে না তাদের সঙ্গে এ ধরনের ট্রিক্স করে। আব্দুল রহমান সাহেব 10টা বাজতেই ঘুমিয়ে যান। আজ ঘুমোতে গেলেন 11:30টায়। হিসেবের বাইরে 1.5 ঘন্টা কাটালেন টিভি দেখে। কোনো এক চ্যানেলে বাংলা ছবি হচ্ছিল। মাঝামাঝি থেকে দেখতে শুরু করেছেন। দেখতে তেমন ভালো লাগছে না, আবার খারাপও লাগছে না। তার ইচ্ছে করছিল স্ত্রী এবং ছেলেমেয়ে নিয়ে তিনি ছবি দেখেন, সেটা সম্ভব হলো না। মন্টু বলল তার পরীক্ষা, সে টিভি দেখবে না। এসা বলল সে বাংলা ছবি দেখে না।
শ্যামা বলল তার মাথা ধরেছে। তিনি একা একা টিভির সামনে বসে রইলেন। সিনেমার গল্পে মন দেবার চেষ্টা করলেন। বড়লোক নায়ক গাড়ি অ্যাক্সিডেন্ট করে অন্ধ হয়ে গেছে। তার সেবা শুশ্রূষা করার জন্য অসম্ভব রূপবতী এক নার্স বাড়িতে এসেছে। নার্স ছেলেটির প্রেমে পড়ে গেছে, অথচ ছেলেটির অন্য এক প্রেমিকা আছে। গল্পে নানান ধরনের জটিলতা। এর মধ্যে নায়কের এক বন্ধু আছে যার প্রধান দায়িত্ব হাস্যকর কাণ্ড কারখানা করে লোক হাসানো। যেমন সে ফ্রিজের ভেতর ঘাপটি মেরে বসে থাকে। কেউ ফ্রিজ থেকে পানির বোতল আনতে গেলে সে নিজেই হাত বের করে বোতল তুলে দেয়। আব্দুল রহমান নায়কের বন্ধুর অভিনয় খুব মজা পেলেন। যে কয়বার তাকে পদ্মায় দেখা গেল সে কয়বারই তিনি প্রাণ খুলে হাসলেন। শ্যামা মাকে বলল, বাবার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। কীরকম বিশ্রী করে হাসছে। মা, তুমি বাবার মাথায় পানি ঢেলে বিছানায় শুইয়ে দাও তো। সুলতানা হাসলেন। শ্যামা বলল, হাসির কথা না মা, আমার সত্যি ভালো লাগছে। সুলতানা বললেন, তোর বিয়ে ঠিক হয়ে বেচারা খুবই খুশি হয়েছে। খুশি চাপাতে পারছে না বলে এরকম করছে। আমার তো মা কোনো রাজপুত্রের সঙ্গে বিয়ে হচ্ছে না, কেরানি টাইপ একজনের সঙ্গে বিয়ে হচ্ছে। তোর বাবার খুবই পছন্দের ছেলে। মাঝে মাঝে এরকম হয়, কারণ ছাড়াই কোনো একজনকে মনে ধরে যায়। কারণ ছাড়া কিছু হয় না মা, সব কিছুর পেছনে কারণ থাকে। মাঝে মাঝে কারণটা বোঝা যায়, মাঝে মাঝে বোঝা যায় না। তোর কি ছেলেটাকে পছন্দ হয়েছে? না। তোর বাবা তো একেবারে বিয়ের তারিখ করে ফেললো। করলেও কোনো লাভ হবে না। আচ্ছা মা শুনো, ওরা যে 1001 টাকা দিয়ে গেছে, এই টাকাটা আমি খরচ করে ফেলি। সুলতানা মেয়ের দিকে তাকিয়ে রইলেন। শ্যামা বলল, আমার এক বান্ধবীর বিয়ে, তার বিয়েতে উপহার কিনতে হবে। সুলতানা শ্যামার প্রশ্নের উত্তর না দিয়ে নিজের প্রশ্নটা আবার করলেন, ছেলে কি তোর মোটেও পছন্দ হয়নি? না, হয়নি। তাহলে তো তোর বাবাকে বলা দরকার। অপছন্দের একজনকে কেন বিয়ে করবি? বাবাকে কিছু বলার দরকার নেই, যেহেতু আমার পছন্দের কেউ নেই। আমি শেষটা খাতাউরের গলা ধরে ঝুলে বসতেও পারি। মা শোনো, আমি কি 1001 টাকা খরচ করতে পারি? তোর টাকা তুই খরচ করবি, এতবার জিজ্ঞেস করার কি আছে? আমার ওই বান্ধবীর বিয়ে হবে উত্তরায়। আমরা সারা রাত থেকে খুব হুল্লোড় করবো। বাবার কাছে বলে আমার ভিসা করিয়ে রাখবে। আমি কিছু বলতে পারবো না, তুই নিজে বলবি। তোর বাবা রাজি হবে বলে আমার মনে হয় না। আর শোন, তুই তোর বাবার সঙ্গে কথা বলে তারপর ঘুমাতে যা। কেন? তুই বাড়িওয়ালার বাসায় ছিলি, তোর বাবা কয়েকবার তোকে খোঁজ করেছে, মনে হয় কিছু বলবে। বাবা খেজুরে আলাপ করবে। খেজুরের আলাপ আমার একদম পছন্দ না। এভাবে কথা বলছিস কেন? ছি। খালি হাতে বাবার সামনে যেতে পারবো না, পান টান কিছু দাও, নিয়ে যাই। সুলতানা বললেন, এক কাজ কর, তোর বাবা যে শাড়িটা এনেছে এটা পরে যা, তোর বাবা খুশি হবে। শ্যামা হাই তুলতে তুলতে বলল, বাবা এমনিতেই খুশি আছে, আরো খুশি করার দরকার নেই। বেলুনে বেশি বাতাস ভরলে বেলুন ব্লাস্ট করে। বাবা এখন ব্লাস্ট করার পর্যায়ে চলে গেছেন। শ্যামা খিলখিল করে হাসছে। সুলতানা মুগ্ধ হয়ে মেয়ের হাসি দেখছেন। আব্দুর রহমান মশারির ভেতর ঢুকে পড়েছিল। বড় মেয়েকে দেখে মশারির ভেতর থেকে বের হলেন। শ্যামা বলল, বাবা তোমার জন্য পান এনেছি। আব্দুল রহমান আনন্দিত গলায় বললেন, পান তো আমি একবেলা খাই, শুধু দুপুরে খাবার পর। যাই হোক, এনেছিস যখন খেয়ে ফেলি। সমস্যা একটাই, আবার দাঁত মাজতে হবে। চলে যাচ্ছিস নাকি? বস, পান খেতে খেতে গল্প করি। শ্যামা বসল না, দাঁড়িয়ে রইল। বসলেই বাবা দীর্ঘ কথাবার্তা শুরু করতে পারে। বাবাকে এই সুযোগ কিছুতেই দেয়া যাবে না। শ্যামার মনে হলো বাবার মেজাজ আজ শুধু যে ভালো তাই না, অস্বাভাবিক ভালো। বান্ধবীর বিয়েতে সারা রাত কাটানোর অনুমতি নিতে হলে আজই নিতে হবে, এরকম সুযোগ আর পাওয়া যাবে না। আব্দুল রহমান পান মুখে দিয়ে বললেন, এশার কাছে একটা টেলিফোন নাম্বার আছে, আতাউরের নাম্বার। যদিও বিয়ের আগে মেলামেশা মোটেও বাঞ্ছনীয় না, তারপরে বিশেষ কিছু জানতে চাস? শ্যামা বলল, কিছু জানতে চাই না। আব্দুল রহমান বললেন, বিয়ে শাদী পুরোপুরি ভাগ্যের ব্যাপার। অনেক খোঁজখবর করে বিয়ে দেওয়ার পর দেখা যায় বিরাট ঝামেলা। স্বামী তেল আর স্ত্রী জল, ঝাঁকাঝাঁকি করলে মিশে, আবার ঝাঁকাঝাঁকি বন্ধ করলেই তেল জল আলাদা হয়ে যায়। শ্যামা বাবার দিকে তাকিয়ে আছে। আব্দুল রহমান হড়বড় করে কথা বলেই যাচ্ছে। তার মুখ থেকে পানের রস গড়িয়ে সাদা গেঞ্জিতে পড়ছে, থুতনিতে রস লেগে আছে। তিনি তেল জল বিষয়ে কথাবার্তা বলেই যাচ্ছেন, কি বলছেন নিজেও বোধহয় জানেন না। শ্যামা ভেবে পাচ্ছে না তার বাবা এত খুশি কেন, রহস্যটা কি। সে বাবাকে থামিয়ে দিয়ে বলল, বাবা তোমাকে একটি জরুরি কথা চট করে বলে নেই, পরে ভুলে যাব। আব্দুর রহমান আগ্রহ নিয়ে বললেন, কি কথা? আমার এক বান্ধবীর বিয়ে। মীরা নাম, উত্তরায় ওদের বাড়ি। আমরা সব বন্ধুরা দল বেঁধে বিয়েতে যাচ্ছি। মীরা বলে দিয়েছে আমাদের সারা রাত থাকতে হবে। থাকবি? বন্ধু বান্ধবের বিয়েতে মজা না করলে কার বিয়েতে করবি? তোর বিয়েতে ওদের সবাইকে বলবি, গায়ে হলুদের পর সবাই যেন থাকে। একটা ঘর তোর বন্ধুদের জন্য ছেড়ে দিব, মেঝেতে
টানা বিছানা করে দিব। ঠিক আছে রে মা? শ্যামা বলল, ঠিক আছে বাবা। আজকে পত্রিকা পড়েছিস? হ্যাঁ। ইদানিং সব পত্রিকার নতুন একটা ব্যাপার হয়েছে, কার্টুন ছাপা হচ্ছে। বেশিরভাগ সময় খুব ফালতু টাইপ, মাঝে মাঝে আবার খুবই ভালো। আজকেরটা কি ভালো? আজকেরটা খুবই ভালো। হাসতে হাসতে অবস্থা কাহিল। ঘটনাটা হলো, এক লোকের পা ভাঙা, হাসপাতালে পড়ে আছে। তার বন্ধু গিয়েছে তাকে দেখতে। বন্ধু বলল, কিরে, পা কিভাবে ভাঙলি? সে বলল, সিগারেট খেতে গিয়ে পা ভাঙলাম। বন্ধু বলল, এটা আবার কেমন কথা? সিগারেট খেতে গিয়ে কেউ পা ভাঙে? সে বলল, ঘটনাটা হলো, সিগারেট শেষ করে জ্বলন্ত টুকরোটা খোলা ম্যানহোলে ফেলে দিলাম। তারপর অভ্যাসবশে পা দিয়ে এই সিগারেট নিভাতে গিয়ে তারপরে হেসে ফেলল। আব্দুর রহমান হেসেই যাচ্ছে। পানের রসে তার গেঞ্জি এখন মাখামাখি। শ্যামা অবাক হয়ে তার বাবাকে দেখছে। মানুষটা এত খুশি কেন? মিথ্যা দু রকমের আছে, হঠাৎ মুখে এসে যাওয়া মিথ্যা আর ভেবেচিন্তে বলা মিথ্যা। হঠাৎ মিথ্যা আপনা আপনি মুখে এসে যায়, কোনো পরিশ্রম করতে হয় না। ভেবেচিন্তে মিথ্যা বলাটাই কঠিন। এই মিথ্যা সহজে গলায় আসে না, বারবার মুখে আটকে যায়। শ্যামার মুখে অবশ্য মিথ্যা তেমন আটকাচ্ছে না, সে গড়গড় করেই বলে যাচ্ছে এবং নিজেও খুব বিস্মিত হচ্ছে। সে কথা বলছে টেলিফোনে, ওপাশে ফোন ধরে আছে আতাউর। মাত্র সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাবেলা মিথ্যা বলতে নেই, শ্যামাকে বলতে হচ্ছে। শ্যামা বলল, আপনি আমাকে চিনবেন না, আমার নাম এশা। শ্যামা আপু, যার সঙ্গে আপনার বিয়ের কথাবার্তা হয়েছে, আমি তার ছোট বোন। ও আচ্ছা, তুমি কেমন আছো? ভালো আছি। আপনার টেলিফোন নাম্বার আমি আপাকে দিয়েছিলাম। সে আপনাকে টেলিফোন করবে না, লজ্জা পায়, কাজেই ভাবলাম আমি করি। আপনি বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হব কেন? আপনার চেহারা দেখে মনে হয় আপনি অল্পতেই বিরক্ত হন। আমি অল্পতে কেন, বেশিতেও বিরক্ত হই না। বিরক্ত না হলেই ভালো, কারণ বড় আপুর স্বভাব হলো সবাইকে বিরক্ত করা। আপনাকে সে বিরক্ত করে মারবে। আপনার সঙ্গে সে নানান ধরনের ফাজলামি করবে, আপনার জীবন অতিষ্ঠ করে তুলবে। তাই নাকি? হ্যাঁ তাই। সে আপনাকে কি ডাকছে জানেন? ডাকছে খাতাউর। খাতাউর? হ্যাঁ খাতাউর। আপনাকে ডাকছে নয়ানীর জমিদার মিস্টার খাতাউর। শোনো এশা, আমরা জমিদার টমিদার না। আমার চাচা বেশি কথা বলার অভ্যাস। আমার চাচার বেশি কথা বলার অভ্যাস। আমার খুবই লজ্জা লাগছে যে তিনি এই ধরনের কথাবার্তা বলেছেন। এখন জমিদার না হলেও একসময় তো ছিলেন, অনেক আগের কথা। আমরা এখন খুবই দরিদ্র মানুষ। আপনার জমিদারি নিয়ে বড় আপা কিন্তু আপনাকে খুব খেপাবে। গতকালই আমাকে বলছে, এই এশা, তুই আমাকে আপা ডাকবি না, আমি জমিদারের বউ, আমাকে বলবি মহামান্য নয়ানীর প্রাক্তন জমিদারনী। তোমার কথা শুনে আমার খুবই লজ্জা লাগছে। আর আপনি খুব কাশছিলেন তো, এই নিয়েও বড় আপু অনেক মজা করছেন। বলেছে খাতাউর সাহেবের যক্ষা আছে। যক্ষা হচ্ছে রাজরোগ, সে রাজা মানুষ, তার তো রাজরোগ থাকবেই। আচ্ছা শুনুন, আপনার কাশি কি কমেছে? হ্যাঁ কমেছে। আপাকে দেখে ওই দিন আপনার কেমন লেগেছে? বেশ সুন্দর। আপনি তো চোখ তুলে আপার দিকে তাকাননি। আপার ধারণা আপনি পায়ে স্যান্ডেল পরেছিলেন, সে স্যান্ডেলের ফিতার ডিজাইন নিয়ে গবেষণা করে আপনি পুরো সময় কাটিয়ে দিয়েছেন। আচ্ছা শুনুন, নাস্তা দেবার সময় আপা যখন সবাইকে বাদ দিয়ে আপনাকে প্রথমে প্লেটটা দিল, তখন কি একটা ধাক্কার মতো খেয়েছিলেন? না। তাহলে আপার হিসেবে ভুল হয়েছে। আপা আপনাকে চমকে দেওয়ার জন্য এই কাজটা করেছে। সে মানুষকে চমকাতে পছন্দ করে। এখন বুঝতে পারছি আপা আপনাকে চমকাতে পারেনি। অন্য সময় হলে অবশ্যই চমকাতো। ওই দিন ঘোরের মধ্যে ছিলাম, তাই কিছু বুঝতে পারিনি। অন্য সময় হলে অবশ্যই চমকাতাম। ওই দিন ঘোরের মধ্যে ছিলাম, তাই কিছু বুঝতে পারিনি। আরেকটা কথা, আপনারা যে আপাকে টাকার আংটি দিলেন, আপনারা যখনই মেয়ে দেখতে যান পকেটে আংটি নিয়ে যান। আপার ধারণা আপনারা আগেও অনেক মেয়ে দেখেছেন, প্রতিবারই পকেটে করে আংটি নিয়ে গেছেন। আপার ধারণাটা কি ঠিক? হ্যাঁ ঠিক। আচ্ছা ধরুন কোনো কারণে বিয়ে হলো না, তখন কি আপনারা টাকা আর আংটি ফেরত নেবেন? এমন কথা বলছো কেন? এমনি বলছি, রাগ করবেন না। রাগ করছি না, আমি এত সহজে রাগ করি না। আপনার সঙ্গে যে আমার এত কথা হয়েছে, এটা আপাকে বলবেন না। সে জানলে খুবই রাগ করবে। আপা চট করে রেগে যায়। আপার স্বভাব আপনার উল্টো। আপনি রাগ করেন না, আপা করে। স্কুলে তার নাম ছিল আর কে। আর কে মানে কি? আর কে নামে রাজকুমারী। আপনি কিন্তু আপাকে কিছু বলবেন না। আমি কখনো তাকে কিছু বলবো না। আচ্ছা শুনুন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আপা যেমন আপনাকে চমকে দিতে চাচ্ছে, আপনিও তাকে চমকে দেন। আমি আপনাকে সময় বলে দিচ্ছি, ঠিক 1:30টার সময় আপা কলেজ থেকে বের হয়। কলেজ গেটের সামনে আপনি ফুল নিয়ে দাঁড়িয়ে থাকুন। আপনাকে দেখে আপার আক্কেল গুরুম হয়ে যাবে। আমার ধারণা হাত থেকে বই ফেলে দেবে। এই কাজটা আমি করতে পারবো না এশা, আমি খুবই লাজুক মানুষ। তাহলে কি করা যায় বলুন তো? তোমাকে কিছু করতে হবে না, থ্যাংক ইউ। না, আপনাকে করতেই হবে।
আমি চাই আপনি আপাকে চমকে দিন, আপার একটা শিক্ষা হোক। আপনাকে কলেজের গেটের সামনে দাঁড়াতে হবে না। একটা কনফেকশনারি দোকান আছে, নাম নিরোলা। আপনি দোকানে ঢুকে একটা কোক বা পেপসি খাবেন, আপা সেখানে উপস্থিত হবে। সে শুধু শুধু সেখানে যাবে কেন? যাবে কারণ আমি তাকে বলে দিব ওই দোকান থেকে আমার জন্য একটা জিনিস আনতে। পারবেন? না, পারবো না। আপনাকে পারতে হবে প্লিজ। আগামীকাল দুপুর 1:30টায় 1:40-এ আপার ক্লাস শেষ হবে। দোকানে আসতে আসতে তার লাগবে 10 মিনিট। এসে আমি এই কাজটা করতে পারবো না। না পারলে কি আর করার, আমার অফিস আছে। অফিস কামাই দিয়ে দোকানে বসে কোক খাওয়া? কোক খাওয়ার জন্য তো অফিস কামাই দিচ্ছেন না। যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছেন তার সঙ্গে কিছুক্ষণ গল্প করতে যাচ্ছেন। বিয়ের পর তো গল্প করবই। বিয়ের পর গল্প করা আর বিয়ের আগে গল্প করা কি এক? এক না? না, এক না, আকাশ পাতাল তফাৎ। তুমি বুঝলে কি করে? তুমি তো বিয়ে করনি। বিয়ে না করলেও বুঝতে পারি। এসব ব্যাপারে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি বোঝে। আপনি যাবেন কিন্তু। ধরো আমি গেলাম, তারপর দেখলাম তোমার আপা আসেনি। আপা যাবে, আমি ব্যবস্থা করে রাখবো। আর না গেলে দেখা হবে না। তুমি দেখি খুব ইন্টারেস্টিং মেয়ে। দুলাভাই, আপনি যাবেন তো? মাই গড, এখনই দুলাভাই ডাকছো কেন? একদিন তো ডাকতেই হবে, একটু প্র্যাকটিস করে নেই। আগে ভাগে প্র্যাকটিস করতে হবে না। আমার খুবই লজ্জা লাগছে। লজ্জা লাগলে ডাকবো না। আচ্ছা শুনুন, আপনি কাল যাচ্ছেন তো? এখনো বলতে পারছি না। না, আপনাকে যেতে হবে। না গেলে আমি খুবই রাগ করব। আমি আপনার একটা মাত্র শালী। আমাকে রাগলে তার ফল কিন্তু শুভ হবে না। টেলিফোন রাখি। অনেকক্ষণ কথা বলে ফেললাম। আপনি বোধহয় আমাকে ফাজিল টাইপ মেয়ে ভাবছেন। দুলাভাই, আমি কিন্তু ফাজিল টাইপ মেয়ে না। সরি, আবার দুলাভাই বলে ফেললাম। শ্যামা টেলিফোন রেখে খানিকক্ষণ হাসলো। ছোট বোন সেজে টেলিফোন করার এই বুদ্ধিটা হঠাৎ তার মাথায় এসেছে। বুদ্ধিটা যে এমন কাজে লাগবে আগে বুঝতে পারিনি। মানুষটার গলার স্বর সুন্দর, শুনতে ভালো লাগছিল। আরো কিছুক্ষণ কথা বললে হতো। আরেকদিন বললেই হবে। প্রথম দিন এত কথা বলা ঠিক না। এশাকে সে ফাজিল মেয়ে ভাববে। এসা মোটেই ফাজিল মেয়ে না। মুত্তালিব সাহেব বারান্দায় বসেছিলেন। শ্যামা বারান্দায় এসে দাঁড়ালো। মুত্তালিব সাহেব বললেন, কার সঙ্গে কথা বললি? শ্যামা হাসলো। মুত্তালিব সাহেব গম্ভীর গলায় বললেন, প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিবি, হেসে ফেলবি না। এতক্ষণ ধরে কার সঙ্গে কথা বললি? বলা যাবে না। এই দুনিয়াতে নানান ধরনের ব্যাধি আছে। তার একটা হলো টেলিফোন ব্যাধি। ঘন্টার পর ঘন্টা টেলিফোনে কথা বলা ব্যাধি। এটা ভালো না। আপনার পায়ের অবস্থা কি? আমি একটা প্রশ্ন করেছিলাম, তার জবাব কিন্তু এখনো পাইনি। আসুন আপনাকে হাঁটাই। তুই তোর কাজে যা, আমাকে হাঁটাতে হবে না। আমি টেলিফোনে যতক্ষণ কথা বলেছি ঘড়ি ধরে ঠিক ততক্ষণ আপনাকে হাঁটাবো। নগদ বিদায়। শামা মুত্তালিব সাহেবকে টেনে দাঁড় করালো। শামা বলল, আমার কাঁধে হাত রাখুন। আপনাকে আমাকেই তো ধরে আছেন, আবার দেয়াল ধরছেন কেন? ভেরি গুড। একটা দুটো পা করে। এ কি, দুটি পা একসাথে ফেলছেন কেন? আমি 1 2 বলবো। 1 হলো ডান পা, 2 হলো বাম পা। 1 2। এভাবে শামা কিছুক্ষণ মুত্তালিব সাহেবকে হাঁটালেন। সুলতানা রান্নাঘরে। আব্দুর রহমান সাহেব আজ অফিস থেকে ফেরার পথে ইলিশ মাছ কিনে এনেছেন। তার হঠাৎ সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছে। কাঁচা বাজার থেকে রাই, সরিষা, কাঁচামরিচ কিনেছেন। 2 কেজি আতপ চালও কিনেছেন। সর্ষে ইলিশ নাকি আতপ চালের ভাত দিয়ে খেতে মজা। সর্ষে ইলিশ রান্না হচ্ছে। এসা খুব আগ্রহ নিয়ে বসে আছে। সুলতানা বললেন, রান্নাঘরে বসে আছিস কেন? এসা বলল, রান্না শিখছি। মা, আজ আমি রাঁধবো, তুমি আমাকে শিখিয়ে দাও। সুলতানা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এশার মুখ থেকে অন্ধকার দূর হয়েছে। গত কয়েকদিন চিমসি মেরেছিল, এখন হাসিখুশি ভাবটা ফিরে এসেছে। তার যে সমস্যা ছিল সে সমস্যা নিশ্চয়ই দূর হয়েছে। সুলতানার সামান্য মন খারাপ হলো। তার মেয়েগুলোর খুবই চাপা স্বভাব। মনের কথা কেউই মার সঙ্গে বলে না। এসা বলল, লবণের অনুমানটা কিভাবে করো মা? কোনো নিয়ম আছে কি? সুলতানা বললেন, পুরোটাই আন্দাজ। মাখানোর পর জিভে নিয়ে লবণ দেখে নিতে হয়। ওয়াক্থু, কাঁচা মাছের রস মুখে দিব? পরে পানি দিয়ে কুলি করে মুখ পরিষ্কার করবি। এসা মাছ মাখাচ্ছে। সুলতানা মুগ্ধ হয়ে মেয়ের কাজ দেখছেন। সময় কত দ্রুত পার হচ্ছে। এতটুকু মেয়ে ছিল, দেখতে দেখতে কত বড় হয়ে গেল। একজনে তো বিয়েও ঠিক হয়ে গেল। মা দেখো তো, লবণ কি এতটুকু দেব? বেশি হয়ে গেছে, আর একটু কম। একটা ব্যাপার খেয়াল রাখবি, লবণ কম হলে পরে দেয়া যায়, কিন্তু বেশি হলে কিন্তু কমানো যায় না। বেশি হলে পানি দিয়ে ঝোল বাড়িয়ে দেব। সর্ষে বাটায় পানি দিবি কিভাবে? তাও তো কথা। সুলতানা আগ্রহের সঙ্গে বললেন, কাঁচামরিচের একটা ব্যাপার তোকে শিখিয়ে দিই। কাঁচামরিচ আস্ত দিলে মরিচের গ্রানটা তরকারিতে যায়।
তরকারি ঝাল হয় না। আর যদি মাঝখান দিয়ে কেটে দিস তাহলে মরিচের ঘ্রাণও যায়, তরকারি ঝালও হয়। আমরা কি করব মা? ঝাল করব না মরিচের গন্ধওয়ালা তরকারি করব? তুই রান্না করছিস, তুই ঠিক কর। এসেকে খুব চিন্তিত মনে হচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। সে ভুরু কুঁচকে আছে। এসে বলল, মা আমার খুব আশ্চর্য লাগছে। কেন? সামান্য রান্না, তার মধ্যে ডিসিশন নেওয়ার ব্যাপার আছে। আমাকে চিন্তা করতে হচ্ছে কি করব, ঝাল তরকারি করব নাকি মরিচের ঘ্রাণওয়ালা তরকারি করব। মা, আমি তো খুবই চিন্তার মধ্যে পড়ে গেছি। সুলতানা তার চিন্তাগ্রস্ত মেয়ের দিকে তাকিয়ে আছে। তার খুবই মজা লাগছে। এসা বলল, মা তুমি যদি এখন বারান্দায় যাও তাহলে খুব মজার একটা দৃশ্য দেখবে। কি দৃশ্য দেখব? আপা বাড়িওয়ালা চাচাকে হাঁটা শেখাচ্ছে, ধরে ধরে হাঁটাচ্ছে আর মুখে মুখে বলছে, হাঁটি হাঁটি পাপা। আপা খুবই মজা পাচ্ছে, বারান্দার এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে। সুলতানা ছোট নিঃশ্বাস ফেলে বললেন, মুত্তালিব সাহেব বেচারা পা নিয়ে ভালো সমস্যায় পড়েছেন। কি অদ্ভুত রোগ, হাঁটু বাঁকে না। এসা বলল, মা তোমাকে একটা কথা বলবো, তুমি কিন্তু রাগ করতে পারবে না। যদি প্রমিস করো রাগ করবে না তাহলে কথাটা বলবো। রাগ করার মতো কথা? আমার কথা শুনে তোমার হয়তো মনে হবে আমার মন খুব ছোট, তাই এই ধরনের কথা বলছি। কথাটা কি? বাড়িওয়ালা চাচার সঙ্গে আপারে তো মেশা ঠিক না, মেশামেশি বেশি হচ্ছে। সুলতানা বিস্মিত হয়ে বললেন, এসব কি বলছিস? উনি আমাকে নিজের মেয়ের মতো দেখেন, মা ডাকেন। এসা বলল, মা ডাকলেও ঠিক না। ঠিক না কেন? আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না মা, আমার কাছে মনে হচ্ছে ঠিক না। মুত্তালিব সাহেব আপনাকে খুব পছন্দ করেন, আবার আপাও উনাকে খুব পছন্দ করেন। তুমি কি লক্ষ্য করেছ? তুমি কি লক্ষ্য করেছ দিনের মধ্যে একবার দোতলায় না গেলে আপা থাকতে পারে না? ও যায় টেলিফোন করতে। টেলিফোন করতে যাওয়াটা আবার একটা অজুহাত। তুই বেশি বেশি বোঝার চেষ্টা করছিস এসা। এত বেশি বোঝা কিন্তু ঠিক না। কিছু কিছু মানুষ আছে ভালোর মধ্যে মন্দ খুঁজে, তুইও তাদের মধ্যে মতো হয়ে গেলি। তুমি রেগে যাচ্ছ মা, কথা ছিল তুমি রাখবে না। আমি রাগিনি, তোর কথা শুনে বিরক্ত হচ্ছি। মানুষের সম্পর্ক এত ছোট করে দেখতে নেই। এসে চুলে হাঁড়ি বসাতে বসাতে বলল, মা শোনো, একবার মুত্তালিব চাচার টেলিফোন নষ্ট ছিল, প্রায় 1 মাস নষ্ট ছিল। এই 1 মাসও কিন্তু বড় আপা প্রতিদিন একবার কলে দোতলায় গেছে। তাতে কি হয়েছে? কিছু হয়নি, এমনি বললাম। তুমি যে বললে আপা টেলিফোন করতে যায়, এটা যে ঠিক না তা বোঝানোর চেষ্টা করলাম। তুমি রেগে যাচ্ছ বলে গুছিয়ে তোমাকে কিছু বলতে পারছি না। মা শোনো, আপা যখন শুনবে আজ বাসায় সর্ষে ইলিশ রান্না হচ্ছে, সে খুব ব্যস্ত হয়ে পড়বে মুত্তালিব চাচার জন্য তরকারি পাঠাতে। এতে দোষের কি আছে? উনি আমাকে নিজের মেয়ের মতো দেখেন। মেয়ে কি বাবার জন্য তরকারি নিয়ে যাবে না? এক টুকরো মাছ মানুষটার এক টুকরো মাছ মানুষটার জন্য নিয়ে গেলে সেটা দোষের হয়ে যাবে? এসে বলল, মা সরি, এ প্রসঙ্গটা তোলা ঠিক হয়নি। তোমার মুখ থেকে রাগ রাগ ভাবটা দূর করে সহজভাবে তাকাও। আমার মন আসলেই ছোট। কি আর করা। মা, চা খাবে? না, চা খাও, আমি তোমাকে চা বানিয়ে খাওয়াচ্ছি। চা বানানোটা আমি ভালো শিখেছি মা, বানাই প্লিজ। বললাম তো না, তোমার সঙ্গে আমার চা খেতে ইচ্ছে করছে মা। কঠিন মুখে না বলবে না। আমি তো স্বীকার করেছি আমার মন ছোট, তারপরও রাগ করে থাকাটা কি ঠিক? এসে খালি চুলায় চায়ের কেতলি বসালো। শ্যামা এসে উপস্থিত হলো। খুশি খুশি গলায় বলল, চা হচ্ছে নাকি রে? আমিও চা খাবো। আজকে তুই রান্না করছিস? কি রান্না? সর্ষে ইলিশ। ইলিশ মাছের ডিম আছে? ছিল, ডিমটা আলাদা করে রাখবি। মুত্তালিব চাচা ইলিশ মাছের ডিম পছন্দ করেন, ডিমটা আমি ওনাকে দিয়ে আসবো। আচ্ছা। সুলতান এসার দিকে তাকিয়ে আছেন। এসা একবারও মার দিকে তাকালো না, সে নিজের মনে চা বানাচ্ছে। শামা বলল, মা শোনো, চাচাকে এক্সারসাইজ করিয়ে এসেছি। আমার কি মনে হয় জানো মা? আমার মনে হয় এক্সারসাইজের চেয়েও ওনার যেটা বেশি দরকার সেটা হচ্ছে ছেক। কাল থেকে এক্সারসাইজও করাবো, ছেকও দেব। তুই তো ডাক্তার না, তুই এসবের জানিস কি? শ্যামা চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, ছোটখাটো ব্যাপারে ডাক্তার হওয়া লাগে না মা। এসা বলল, আপা তুমি কি আতাউর ভাইকে টেলিফোন করেছিলে? শ্যামা বলল, না, আমারও তো গরজ নেই। বাবা শখ করে টেলিফোন নাম্বার এনেছেন, একবার টেলিফোন করো। শ্যামা হালকা গলায় বলল, বাবার শখ থাকলে বাবা করুক, আমার শখ নেই। সুলতানা নিজের চায়ের কাপ নিয়ে উঠে গেলেন। এশার কথাগুলো শোনার পর থেকে তার মনে ভালো লাগছে না। মনের মধ্যে কি যেন খচখচ করছে। অদৃশ্য কোনো কাটা বিধে আছে। শোবার ঘর অন্ধকার কোণে আব্দুল রহমান শুয়ে আছেন। শুয়ে থাকার ভঙ্গিটা কেমন যেন অস্বাভাবিক। লম্বা হয়ে শুয়ে আছেন, পায়ের বুড়ো আঙুল এবং নাক এক লাইনে। সুলতানা ঘরে ঢুকে বাতি জ্বালালেন। উদ্বিগ্ন গলায় বললেন,
কি হয়েছে, শরীর খারাপ নাকি? আব্দুর রহমান উঠে বসতে বসতে বললেন, মাথাটা কেমন যেন ঘুরছে, মুখের ভেতরটা টকটক লাগছে। জ্বর আসেনি তো? না। চা খাবে? নাও চা খাও, রান্নার দেরি আছে। অসুবিধা নেই, হোক দেরি। আজ এশা রান্না করছে। ও রান্না জানে? জানে না, শিখবে। তোমার বড় মেয়ের রান্না বান্নায় আগ্রহ নেই, এশার আছে। দুই মেয়েকেই শিখিয়ে দাও। আজকালকার মেয়েরা সব শিখতে রাজি, শুধু রান্না শিখতে রাজি না। রান্না শেখাটা খুব দরকার। আমার মেয়েরা আজকালকার মেয়ের মতো না। আব্দুর রহমান চায়ের কাপে চুমুক দিতে 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 বলল, আজ প্রভিডেন্ট ফান্ডের খোঁজ নিয়েছি, 1,45,000 টাকার মতো আছে। এতে মেয়ের বিয়ে দিতে পারবো না? সব টাকা এক মেয়ের পিছনে খরচ করে ফেলবে? তোমার তো আরও একটা মেয়ে আছে। প্রথম বিয়ে একটু ধুমধাম করে দেই। আমি ঠিক করেছি বিয়ের পর মেয়ে জামাইকে গ্রামের বাড়িতে নিয়ে যাব। পালকির ব্যবস্থা করব। পালকি করে জামাই বউ যাবে, গ্রামের মানুষ ভিড় করবে। পালকি পাবে কোথায়? দেশে কি পালকি আছে? আমাদের এদিকে আছে। গ্রামের বাড়িটাও এই উপলক্ষে ঠিক করতে হবে। গ্রামের মানুষরা তো আর দল বেঁধে বিয়েতে আসতে পারবে না। একটা গরু জবেহ করে ওদের খাইয়ে দেব। তার কি দরকার আছে? আছে, দরকার আছে। সুলতানা শোনো, এর মধ্যে আতাউরকে যদি বলি একবেলা আমাদের সঙ্গে খেয়ে যাক। বলো। অফিস থেকে ফেরার সময় ওকে নিয়ে আসবা। রাতে খেয়ে দিয়ে যাবে, গল্প গুজব করবে। আমি তো আর গল্প করতে পারি না, তোমরা করবে। আচ্ছা, তোমার কিছু কিছু স্পেশাল রান্না যে আছে সেগুলো করো। শাশুড়ির হাতের রান্না খেয়ে বুঝুক রান্না কাকে বলে। কলার থোর বেটে তুমি যে জিনিসটা রান্না করো ওটা করবে। আর মাছের টকও রাঁধবে। নেত্রকোনার ছেলে তো আবার শুটকি পছন্দ করে, বেগুন দিয়ে শুটকি করবে। আব্দুর রহমান চায়ের কাপ নামিয়ে হঠাৎ উঠে দাঁড়ালেন। সুলতানা বললেন, কি হয়েছে? বমি আসছে। বলতে বলতে তিনি ঘর ভাসিয়ে বমি করলেন। মন্টু সাউন্ড কমিয়ে দিয়ে টিভিতে এক্স ফাইল দেখছে। টিভির এই প্রোগ্রামটি তার খুব পছন্দের। সপ্তাহে একদিন মাত্র দেখায়। আজ না দেখতে পেলে আর এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। বাড়িতে একজন অসুস্থ মানুষ আছে। মানুষটা অনেকবার বমি করে এখন শুয়ে আছে। তার ঘর অন্ধকার। মা তার মাথার চুলে ইলিবিলি করে দিচ্ছে, আর সে কিনা টিভি দেখছে। কাজটা খুবই অন্যায়। মন্টুর নিজের কাছেই খারাপ লাগছে, কিন্তু সে টিভি বন্ধ করতে পারছে না। সে অবশ্য তার দায়িত্ব ঠিকই পালন করেছে। ডাক্তার ডেকে নিয়ে এসেছে, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ নিয়ে এসেছে। তারপরও টিভি দেখাটা ঠিক হচ্ছে না। বড় আপা তাকে একবার দেখে গেছে। বড় আপা কিছু বলেনি। বড় আপা যদি বলতো, এই টিভি বন্ধ কর, সে বন্ধ করে দিত। বাবার ঘরের দরজা বন্ধ, টিভি সাউন্ড সে ঘরে যাচ্ছে না। তাছাড়া সে সাউন্ড কমিয়ে রেখেছে। নিজেই কিছু শুনতে পাচ্ছে না। বাবার শুনতে পারার তো কোনো কথাই নেই। মন্টু টিভি দেখে স্বস্তি পাচ্ছে না, বারবার চমকে চমকে উঠছে। মনে হচ্ছে এই বুঝি বাবা বের হয়ে আসবেন। বের হয়ে তিনি কিছুক্ষণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলবেন, আমি মারা যাচ্ছি আর তুই টিভি দেখছিস? টিভিটা কি এতই জরুরি? টিভিটা কি এতই জরুরি? দেখতেই হবে। বাবা অবশ্যই মারা যাচ্ছে না। 2-3 বার বমি করলে কেউ মারা যায় না। ডাক্তার সাহেব বলেছেন আজে বাজে খাবার খেয়ে পেট গরম হয়েছে। তিনি ওরসেলেন খেতে দিয়েছেন আর ঘুমের ওষুধ দিয়েছেন। খট করে শব্দ হলো। বাবার ঘরের দরজা খুলছে। মন্টু টিভির উপর ঝাঁপিয়ে পড়ে টিভি বন্ধ করলো। সুলতানা বের হয়ে এলেন। তিনি সহজ গলায় বললেন, পড়তে যা। টিভির সামনে বসে আছিস কেন? বলেই তিনি মেয়েদের ঘরে ঢুকলেন। মন্টু আবারও টিভি ছাড়লো। এক্স ফাইল আজকের গল্পটা খুবই জটিল। এক লোকের অস্বাভাবিক ক্ষমতা আছে। তার ইচ্ছাশক্তি দিয়ে মানুষকে প্রভাবিত করতে পারে, কিন্তু সবসময় পারে না। ইচ্ছাশক্তি খাটাতে হলে তার আশেপাশে গাছ লাগে। টবে বসানো গাছ হলেও হয়। ইচ্ছাশক্তি কাজে লাগানোর পর গাছটা মারা যায়। মন্টু টিভির পর্দার সঙ্গে প্রায় চোখ লাগিয়ে আছে। সাউন্ডটা আরেকটু বাড়াতে পারলে ভালো হতো। সেটা ঠিক হবে না। সুলতানা মেয়েদের ঘরে ঢুকলেন। শামা বলল, বাবা কি ঘুমিয়ে পড়েছে? সুলতানা বললেন, হ্যাঁ ঘুমোচ্ছে। তুমি ভাত খেয়ে নাও। আমি খাবো না, আমার খিদে নেই। এসা বলল, মা শোনো, খেতে যাও। বাবা শরীর খারাপ করেছে বললে বাবা খাচ্ছে না, তাই বলে তুমিও খাবে না, এটা কেমন কথা? বললাম তো খিদে নেই। খেতে বসলেই খিদে হবে। আমি এত আগ্রহ করে রান্না করেছি, তুমি খাবে না, এটা কেমন কথা? তোর বাবা শখ করে মাছটা এনেছে। সরিষা বাটা রান্না হবে বলে সরিষা কিনে এনেছে। সে খেতে পারলো না আর আমি খাবো, এটাই বা কেমন কথা? এসা ঝগড়ার ভঙ্গিতে বলল, না খেয়ে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ মা? তুমি কি প্রমাণ করতে চাচ্ছ যে বাবার সঙ্গে তোমার গভীর প্রণয়? আমি কিছুই প্রমাণ করতে চাচ্ছি না। খিদে মরে গেছে, খেতে ইচ্ছে করছে না। তোর ঘুমোতে যা। সুলতানা চলে গেলেন। শামা এশার দিকে তাকিয়ে বলল, মা এই কাজগুলো যে করছে মন থেকে করে না দায়িত্ব থেকে করে? এশা বলল, তোমার বিয়ে হোক।
এসা বলল, মুত্তালিব চাচার কি ইলিশ মাছের ডিম পছন্দ হয়েছিল? শামা বলল, খুব পছন্দ হয়েছে, চেটেপুটে খেয়েছেন। তুই রান্না করেছিস শুনে বলল তোকে একটা মেডেল দিবে, রূপার মেডেল। মেডেলে লেখা থাকবে দ্রৌপদী পদক। দ্রৌপদী কি খুব ভালো রাঁধতেন? হুম। ওনার 5টা স্বামী ছিল না? হুম। এসা হাসছে। এসা বলল, হাসছিস কেন? শামা বলল, হাসছিস কেন? এসা বলল, বেচারি দ্রৌপদীর কথা ভেবে হাসছি। সে কি বিপদেই না ছিল। 5টা স্বামীকে ভুলিয়ে ভালিয়ে রাখা তো সহজ কথা না। একটা স্বামীকেই ভোলানো যায় না, আর 5টা স্বামী। কোনো স্বামী হয়তো লাজুক, সেই স্ত্রীকে একভাবে চাইবে, আবার কোনো স্বামী নির্লজ্জ, সে চাইবে অন্যভাবে। শামা বলল, এসা চুপ করতো, তোর মুখে এই ধরনের কথা একেবারেই মানাচ্ছে না। কেন? তোমার কাছে কি মনে হয় আমি এখনো ছোট? ছোটই তো। আমি অনেক বড় হয়ে গেছি আপা। যতটা বড় তুমি আমাকে ভাবো, আমি তার চেয়েও বড়। তুমি তো এখনো বিয়ে করনি, আমি কিন্তু বিয়ে করে ফেলেছি। শ্যামা উঠে বসতে বসতে বলল, তার মানে? এসা কিছু বলল না, হাসলো। অন্ধকারে তার হাসি শোনা গেল। শ্যামা বলল, এই তুই কি ঠাট্টা করছিস? হুম। এরকম ঠাট্টা করবি না। তুই যেভাবে বললি আমার মনে হলো সত্যি কিছু করে ফেলেছিস। এসা বলল, আমি যা করি খুব চিন্তা ভাবনা করে করি। ইচ্ছা হলো আর হুট করে ঘটনা ঘটিয়ে ফেললাম। আমার বেলায় এরকম কখনো হবে না। যদি আমি কাউকে কিছু না জানিয়ে গোপনে বিয়ে করি, তাহলে বুঝতে হবে এটা ছাড়া আমার হাতে অন্য কোনো পথ খোলা ছিল না। তুই কি গোপনে বিয়ে করেছিস? না, এখনো করিনি। তবে তবে আবার কি? বিয়ে করব। ছেলেটা কে? এসা হাসলো। শ্যামা কঠিন গলায় বলল, হাসি বন্ধ কর, বলতো ছেলেটা কে? তুমি চিনবে না, খুব আজে বাজে টাইপের ছেলে। আজে বাজে টাইপ ছেলেদের সঙ্গে তোর পরিচয় হলো কিভাবে? যেভাবেই হোক হয়েছে। ছেলে কি করে? কিছু করলে তো বলতাম না। আজে বাজে টাইপ ছেলে কিছুই করে না, মানুষের কাছ থেকে চাঁদা তোলে। তার মানে? রবীন্দ্র জয়ন্তী করবে, তার জন্য চাঁদা তুলবে। নজরুল দিবস করবে, তার জন্য চাঁদা তুলবে। পাড়ায় ক্রিকেট খেলার চাঁদা, দুস্থ জনগণের জন্য চাঁদা। এ পাড়ার মানুষদের মাসের মধ্যে 2-3 বার তাকে চাঁদা দিতে হয়। যে চাঁদা দেয় সে হাসি মুখে দেয়। সেও হাসি মুখে চাঁদা নেয়। চাঁদা তোলা প্রাইভেট লিমিটেড কোম্পানির সে একজন ডিরেক্টর। তার ব্যবহার অত্যন্ত ভালো। অফিস বসদের ব্যবহার সাধারণত ভালো হয় না, তারা খিটখিটে স্বভাবের হয়। ইনি সেরকম না। তুই আমার সঙ্গে ইয়ার্কি করছিস না তো? না। শ্যামা বিছানা থেকে শ্যামা বিছানা থেকে নেমে দরজার দিকে যাচ্ছিল। এসা তীক্ষ্ণ গলায় বলল, যাচ্ছ কোথায়? শ্যামা বলল, বাবাকে ডেকে তুলি, তোর কথাগুলি তাকে বলি। এসা বলল, বাবার শরীর ভালো না, ঘুমোচ্ছেন। তাছাড়া বাবাকে তেমন কিছু বলতে হবে না, যা বলার আমিই বলবো। তুমিই চুপ করে বিছানায় বসো। সুলতানার শোবার ঘর থেকে কথাবার্তা শোনা যাচ্ছে। দরজা খোলা হলো। স্বামী স্ত্রী দুজন একসঙ্গে বেরোচ্ছে। সারা শব্দ পেয়ে এশা এবং শ্যামা ঘর থেকে বের হয়েছে। এসে বলল, কি হয়েছে? সুলতানা লজ্জা লজ্জায় গলায় বললেন, কাণ্ড দেখ না, তোর বাবা এখন বলছে ভাত খাবে। তার নাকি শরীর ভালো লাগছে, ক্ষুধা হচ্ছে। এসা বলল, তোমরা খাবার টেবিলে বসো, আমি খাবার গরম করে আনছি। আব্দুর রহমান মেয়ের দিকে তাকিয়ে সংকুচিত গলায় বললেন, আমার মনে হয় ফুড পয়জনিং হয়েছিল, বমির সঙ্গে পয়জন সবকটা বের হয়ে গেছে, এখন শরীর ফ্রেশ লাগছে। এসে খাবার গরম করছে। শ্যামা দাঁড়িয়ে আছে তার পাশে। শ্যামা তীক্ষ্ণ দৃষ্টিতে বোনের দিকে তাকাচ্ছে। তার মুখ থমথম করছে। শ্যামা বলল, ছেলের নাম কি? এসা হালকা গলায় বলল, নামে তো আপা কিছু যায় আসে না। ওর নাম সলিম হলেও যা, দবির হলেও তা, আবার খলিলুল্লাহ হলেও ঠিক আছে। আমি মনে হয় ছেলেটাকে চিনতে পারছি। একদিন কলেজে যাবার জন্য রিক্সা পাচ্ছিলাম না, তখন ফর্সা মতো লম্বা একটা ছেলে রিক্সা ঠিক করে দিয়ে আমাকে বলল, আপা উঠুন। রিক্সাওয়ালা কি তোমার কাছ থেকে ভাড়া নিয়েছে? ভাড়া নেবে না কেন? এসে হালকা গলায় বলল, রিক্সাওয়ালা তোমার কাছ থেকে ভাড়া নিলে বুঝতে হবে মাহফুজ না। মাহফুজ রিক্সা ঠিক করে দিবে আর রিক্সাওয়ালা ভাড়া নেবে, এরকম হতেই পারে না। ছেলের নাম মাহফুজ? হুম। তুই কি সত্যি সত্যি তাকে বিয়ে করেছিস? আমার গা ছুঁয়ে বলতো প্লিজ। এসে বিরক্ত গলায় বলল, টেনশনে তোমার চোখ মুখ শুকিয়ে গেছে, তুমি টেনশন করছো কেন? টেনশন করবো আমি? তোমার এখানে টেনশন করার কিছু নেই। আমি টেনশন করব না? না। আমরা যখন একসঙ্গে ছিলাম তখন একজন আরেকজনের সমস্যা দেখেছি। একসঙ্গে থাকার সময় শেষ হয়েছে। তোমার একটা জীবন শুরু হতে যাচ্ছে, তুমি তোমারটা দেখবে, আমি দেখবো আমারটা। তোর কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে আমি চিন্তা করব না? না, করবে না। বড় খালা বা ছোট খালা, এদের কারোর সঙ্গে কি মার কোনো যোগাযোগ আছে? যোগাযোগ নেই। হঠাৎ হঠাৎ বিয়ে, জন্মদিন, এসব উৎসবে তাদের দেখা হয়, এই পর্যন্তই। আমাদের অবস্থাও তাই হবে। তুমি তোমার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আমি আমার সংসার নিয়ে ব্যস্ত হব। কাজেই আমাকে নিয়ে দুশ্চিন্তা না করে নিজের জীবনটা কেমন হবে তা নিয়ে চিন্তা করো।
ইদানিং তুই নিজেকে খুব বুদ্ধিমতী ভাবছিস। ভাবার কিছু নেই আপা, আমি বুদ্ধিমতী। বুদ্ধিমতী কোনো মেয়ে চাঁদাবাজ ছেলের প্রেমে পড়ে? হ্যাঁ পড়ে। অতি চালাকের গলায় দড়ি, এ প্রবচনটা জানো না? আমি অতি চালাক বলেই আমার গলায় দড়ি। পুরো ঘটনা কি আমাকে বলবি? না, ঘটনা বলে বেড়ানো ভালো না। আব্দুল রহমান সাহেব খেতে বসলেন, এসে খাবার এগিয়ে দিচ্ছে। তিনি মেয়ের দিকে তাকিয়ে আদুরে গলায় বললেন, মাছের তরকারিটা অপূর্ব হয়েছে রে মা। এসে শীতল গলায় বলল, মাছের তরকারি তুমি এখনো মুখেও দেওনি বাবা। আব্দুল রহমান বিব্রত গলায় বললেন, মুখে দিতে হবে না, আমি চেহারা দেখেই বুঝতে পারছি। চেহারা দেখেই 16 আনার 12 আনা বোঝা যায়। এসা বলল, চেহারা দেখে কিছুই বোঝা যায় না। শামা এক প্যাকেট বাবল গাম, একটা ইরেজার কিনল। পছন্দের ইরেজার বেছে বের করতে তার সময় লাগলো। বাজারে নানান ধরনের ইরেজার এসেছে। পেন্সিলের দাগ মুছতে পারুক আর না পারুক, দেখতে সুন্দর। শামার বুক সামান্য দগদগ করছে। শামার বুক সামান্য দুকদুক করছে। দোকানিকে দাম দেওয়ার পর তাকে অভিনয় করতে হবে, অভিনয়টা ভালো হতে হবে। আতাউরকে দোকানের এক মাথায় দেখা যাচ্ছে। আতাউরকে দেখে চমকে ওঠার ভান করতে হবে। চমকে উঠে বলতে হবে, আপনি এখানে কি করছেন? কথা বলারও বিপদ আছে, গলার স্বর চিনে ফেলবে না তো? ভ্রু কুচকে ভাববে না তো টেলিফোনে যে কথা বলছিল তার সঙ্গে এই মেয়েটার গলার স্বরের এত মিল কেন? না, তা ভাববে না। টেলিফোনে মানুষের গলার স্বর অন্যরকম শোনায়। তাছাড়া দুভনের গলার স্বরে মিল থাকতেই পারে। আমার বান্ধবী ট্রিনা এবং তার মার গলার স্বর অবিকল একরকম। এই নিয়ে কত ঝামেলা হয়েছে। সাগর ভাই ট্রিনাদের বাসায় টেলিফোন করেছেন। টেলিফোন ধরেছেন ট্রিনার মা। তিনি হ্যালো বলতেই সাগর ভাই বললেন, জান গো, তুমি কেমন আছো? তোমার রাগ কি কমেছে? ট্রিনার মা শান্ত গলায় বললেন, তুমি কাকে চাচ্ছ? ট্রিনাকে? ও টয়লেটে আছে, আমি ট্রিনার মা। বাবলগাম এবং ইরেজারের দাম দেয়া হয়েছে, এখন শামা চলে যেতে পারে। একটা ব্যাপারে সে মন ঠিক করতে পারছে না। আতাউরকে দেখতে পায়নি এমন ভান করে সে কি বের হয়ে যাবে, নাকি হঠাৎ দেখতে পেয়ে অবাক হবে? দেখতে না পাওয়ার অভিনয়টাই সহজ হবে, মাথা নিচু করে দোকান থেকে বের হয়ে যাবে। এর একটা সমস্যা আছে, আতাউর যেমন লাজুক, সে হয়তো চোখই তুলবে না, নিচ থেকে এগিয়ে এসে কিছু বলবেও না। চিন্তা করার জন্য আরেকটু সময় দরকার। আরও কিছু কিনলে হবে। দাম 20 টাকার মধ্যে হতে হবে। তার সঙ্গে 30 টাকা আছে। এই 30 টাকা থেকে রিক্সা ভাড়াও দিতে হবে। শামা একটা নেল পলিশ রিমুভার কিনলো। বোতলের মুখ খুলে নিজের নখে খানিকটা লাগালো। এই কাজগুলো করতে গিয়ে সময় পাওয়া যাচ্ছে। মিস্টার খাতাউরকে লক্ষ্য করতে পারছে। খুবই বিপজ্জনক পরিস্থিতি। দুজনকে আর চোখে লক্ষ্য করতে করতে এক সময় চোখাচোখি হয়ে যাবে। তখন শামাকে কিছু বলতেই হবে। শামার প্রথম কথাটা হবে, আরে আপনি? নাকি সে বিনয়ী ভঙ্গিতে সালাম দেবে? সালামটা তো মনে হয় দেয়া উচিত। শামা, তুমি এখানে? শামা এতই চমকে গেল যে তার হাত থেকে নেল পলিশ রিমুভারের বোতল টেবিলে কাত হয়ে পড়ে গেল। শামা বোতল তুলতে তুলতে বলল, আসসালামু আলাইকুম। তুমি কি চিনতে পারছো আমাকে? জি। এক প্যাকেট সিগারেট কিনতে দোকানে ঢুকেছিলাম, হঠাৎ দেখি তুমি। শামা মনে মনে বলল, খাত্তাউর সাহেব, আপনি তো মিথ্যা খুব ভালোই বলছেন। বেছে বেছে শার্টটাও সুন্দর পরেছেন। কে নিশ্চয়ই বলেছে এই শার্টটা আপনাকে ভালো মানায়? ওই দিন আপনার চেহারা ভালো মতো দেখতে পাইনি, আজ দেখতে পাচ্ছি। চেহারা খারাপ না, থুতনিতে কাটার দাগ কেন? ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন? কিভাবে ব্যথা পেলেন সে গল্পটা একসময় শুনবো। কি জন্য শুনবে জানতে চান? শুনবো কারণ আপনি গল্প কেমন করতে পারেন সেটা জানার জন্য। বেশিরভাগ মানুষই গল্প করতে পারে না, যেমন আমার বাবা। বাবা যেহেতু আপনাকে পছন্দ করেন, কাজেই ধরে নিতে পারি আপনিও বাবার মতো গল্প করতে পারেন না। শামা দোকান থেকে বের হলো। তার পেছনে পেছনে বের হলো আতাউর। শামা বলল, আজ আপনার অফিস নেই? আতাউর বলল, অফিস আছে, আমি ছুটি নিয়েছি। ছুটি নিয়েছেন কেন? শরীরটা ভালো না, ভাবলাম ঘরে শুয়ে থেকে বিশ্রাম করব। কই, আপনি তো ঘরে শুয়ে নেই, দোকানে দোকানে ঘুরছেন। আতাউর বিব্রত ভঙ্গিতে কাশলো। শামা বলল, আপনি সিগারেট ধরাচ্ছেন না তো? সিগারেট ধরান। শামা বলল, আপনি সিগারেট ধরাচ্ছেন না কেন? সিগারেট ধরান। আতাউর বলল, আমি সিগারেট খাই না। একটু আগে যে বললেন সিগারেট কেনার জন্য দোকানে ঢুকেছেন। আমার জন্য না, আমার বোনের হাজবেন্ডের জন্য। দুলাভাই খুব সিগারেট খান, কেউ তাকে সিগারেট উপহার দিলে তিনি খুব খুশি হন। আমি মাঝে মাঝে তাকে সিগারেট দিই। ও আচ্ছা। শামা এখন কি করবে বুঝতে পারছে না। রিকশা ঠিক করে বাসার দিকে রওনা হবে, নাকি ফুটপাতে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ গল্প করবে। এক জায়গায় দাঁড়িয়ে গল্প করা যায় না, গল্প করতে হয় হাঁটতে হাঁটতে, কিংবা কোথাও বসতে হয়। নয়নী জমিদার মিস্টার আতাউরকে
এই সহজ সত্যটা জানে? মনে হয় জানে না। আতাউর বলল, এশা কেমন আছে? শ্যামা বলল, ভালো আছে। হঠাৎ এশার কথা জানতে চাইছেন কেন? এমনি, কোনো কারণ নেই। ওকে তো আপনি দেখেনও নি। দেখেছি, একবার জানালা দিয়ে তাকিয়েছিলাম। তুমি কি এখন বাসায় চলে যাবে? জি। দাঁড়াও, রিক্সা ঠিক করে দিই। রিক্সা ঠিক করতে হবে না, আমি রিক্সা ঠিক করতে পারবো। আতাউর খুব অস্বস্তির সঙ্গে বলল, শ্যামা, তুমি কি আমার সঙ্গে এক কাপ চা খাবে? কোথায় চা খাবে? কোনো রেস্টুরেন্টে বসে বা? শ্যামা তাকিয়ে আছে। আতাউর তার কথা শেষ করতে পারল না, অসহায় ভঙ্গিতে তাকালো। শ্যামা বলল, দুপুরবেলা কি চা খাবার সময়? না, তা না, মানে আচ্ছা ঠিক আছে, রিক্সা করে দিই। শ্যামা বলল, আপনার যদি খুব চা খেতে ইচ্ছে করে তাহলে আমার সঙ্গে বাসায় চলুন, আপনাকে চা বানিয়ে খাওয়াবো। আতাউর এমনভাবে তাকাচ্ছে যেন প্রস্তাবটা তার মনে ধরেছে। শ্যামা ভেবেই পাচ্ছে না জমিদার খাতাউর সাহেব বোকা নাকি। যদি সত্যি সত্যি মানুষটা বলে চলো যাই, তাহলে বুঝতে হবে মানুষটা বোকা। মেয়েদের সবচেয়ে বড় অভিশাপ হলো বোকা স্বামীর সঙ্গে সংসার যাপন করা। বোকা স্বামীরা স্ত্রীকে টেবিল ভাবে। ঘরের এক কোনায় টেবিলটা পড়ে থাকবে, চেয়ারের তাও নড়াচড়ার সুযোগ আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, টেবিলে সে সুযোগও নেই। শ্যামা বলল, আপনার চিন্তা শেষ হয়েছে? ঠিক করলেন? তোমাদের বাসায় কেউ কিছু মনে করবে না তো? মনে তো করবেই, কি মনে করে সেটা হলো কথা। এসে কি বাসায় আছে? জানি না। আতাউর অস্বস্তির সঙ্গে এদিক ওদিক তাকাচ্ছে। শ্যামা বলল, আপনি দ্রুত মন ঠিক করুন, এতক্ষণ রাস্তার উপর দাঁড়িয়ে কথা বলা যায় না। দেখুন না সবাই তাকাচ্ছে আমাদের দিকে। তুমি কি যেতে বলছো? আমি কিছুই বলছি না, যা বলার আপনিই বলছেন। চলো যাই, দুটো রিক্সা ঠিক করুন, একটা আমি যাব, পেছনে পেছনে আপনি যাবেন। তোমার মা কিছু মনে করবে না তো? শ্যামা জবাব দিল না, তার খুবই বিরক্ত লাগছে। বাইরের বারান্দার কাঠের চেয়ারে আতাউরকে বসিয়ে শ্যামা ঘরে ঢুকলো। আশ্চর্য ব্যাপার, বাসা খালি। সুলতানা তার ঘরে দরজা ভেজিয়ে শুয়ে আছে। এশা নেই, মন্টু নেই। কাজের মেয়েটা বাথরুমে কাপড় ধুচ্ছে, সদর দরজাও খোলা। যে কেউ দরজা খুলে টিভি ভিসিআর নিয়ে চলে যেতে পারত। সুলতানা মেয়েকে দেখে উঠে বসলেন। শ্যামা বলল, মা, শরীর খারাপ? সুলতানা বললেন, সামান্য গা গরম, তোমাকে বিছানা থেকে নামতে হবে না, শুয়ে থাকো। এশা কোথায়? মন্টু কোথায়? মন্টু কোচিং সেন্টারে, সন্ধ্যাবেলায় আসবে। এশা কখন আসবে কিছু বলে যায়নি। দুপুরের খাবার কি? ডাটা দিয়ে চিংড়ি মাছ। আর কিছু নেই? না। ডাটা দিয়ে চিংড়ি মাছ তো তোর পছন্দ। ভাজাভুজি কিছু করনি? না, ডাল আছে। ঘরে কি বেগুন আছে মা? বেগুন আছে। বেগুন ভাজা খাবি? হুম। তোমাকে বেগুন ভাজতে হবে না, কাজের মেয়েটাকে বলে দাও। আর একটু আলু ভাজিও করতে বলো, দুপুরে একজন গেস্ট খাবে। কে? শ্যামা জবাব না দিয়ে হাসল। সুলতানা গেস্টের ব্যাপারটায় গুরুত্ব দিলেন না। শ্যামার বান্ধবীদের কেউ কেউ হঠাৎ এসে পড়ে বলে ভাত খাবো, তেমনই কেউ হবে। সুলতানা বললেন, আগে খবর দিয়ে রাখলে তো গোশত রান্না করতাম। শ্যামা বলল, আমার 1000 টাকা আজ তুমি আমাকে দেবে। দুপুর খাবারের পর আমি দুপুরে খাবার পর আমি উপহার কিনতে যাব। ভয় নেই, একা যাব না। দুপুরে যে গেস্ট আমার সঙ্গে খাচ্ছে তাকে সঙ্গে নিয়ে যাব, আর বাসায় ফিরবো না, বিয়ে বাড়িতে চলে যাব। সারা রাত থেকে পরদিন ফিরবো। আজ রাতেই বিয়ে? হ্যাঁ, আজ 17 তারিখ না? কোনো সমস্যা নেই মা, বাবার কাছ থেকে পারমিশন নেওয়া আছে। উপহার কিনেই বিয়ে বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। বাসায় ফিরবি, তোর বাবাকে বলে তারপর যাবি। তোর বাবা তোকে পৌঁছে দিয়ে আসবে। আমাকে বাসায় ফিরতেই হবে? অবশ্যই। তোর বাবার সঙ্গে দেখা না করে গেলে সে কি হইচইটা করতে পারে বুঝতে পারছিস? বিয়ে বাড়িতে উপস্থিত হবে। তুই তোর বাবাকে চিনিস না? আমার ধারণা বিকেলে না ফিরলে বাবা খুশিই হবে। যাই হোক মা, তুমি কাজের মেয়েটাকে ইনস্ট্রাকশন দিয়ে দাও। দেখি তোমার জ্বরের অবস্থা। জ্বর আছে? হ্যাঁ, জ্বর আছে, শুয়ে থাকো। আমার ধারণা বিকেলে না ফিরলে বাবা খুশিই হবে। যাই হোক মা, তুমি কাজের মেয়েটাকে ইনস্ট্রাকশন দিয়ে দেখি তোমার জ্বরের অবস্থা। জ্বর আছে তো, তুমি শুয়ে থাকো, বিছানা থেকে নামবে না। আতাউর চুপচাপ বারান্দায় বসে আছে। এ বাড়িতে হঠাৎ এসে সে যতটা অস্বস্তি বোধ করবে বলে ভেবেছিল ততটা অস্বস্তি বোধ করছে না, বরং ভালো লাগছে। এবারের বারান্দাটা সুন্দর, বাড়ির সামনে অনেক গাছপালা থাকে, রাস্তা থেকে কিছু দেখা যায় না। সে বসে আছে বাইরের বারান্দায়, অথচ তার কাছে মনে হচ্ছে সে বাড়ির ভেতরেই বসে আছে। তাকে কেউ দেখতে পাচ্ছে না, সে সবাইকে দেখছে। শ্যামা বারান্দায় এসে বলল, শ্যামা বারান্দায় এসে দাঁড়ালো। আতাউর সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শ্যামা বলল, আমাকে দেখে উঠে দাঁড়ালেন কেন?
আতাউর বলল, বুঝতে পারছি না কেন, মনে হয় অভ্যাস বলে। শামা বলল, এখন বাজে প্রায় 2টা, চা না খেলে হয় না? হয়। আমার চায়ের তেমন অভ্যাস নেই, এক গ্লাস ঠান্ডা পানি দাও। আমাদের বাসায় ফ্রিজ নেই, বাড়িওয়ালা চাচার বাসায় আছে, আমি ঠান্ডা পানি এনে দিচ্ছি, আপনি খেয়ে চুপচাপ 0.5 ঘন্টার মতো বসে থাকতে পারবেন? হ্যাঁ পারবো, শোনো ঠান্ডা পানি লাগবে না, নর্মাল পানি দিলেই হবে। আপনি 8 ঘন্টা বসে থাকবেন, 8 ঘন্টার মধ্যে আমি গোসল সারবো, তারপর আপনি আমার সঙ্গে ভাত খাবেন। না না, ভাত খাবার দরকার নেই, দুপুরবেলা আপনি এসেছেন আর আমি আপনাকে ভাত না খাইয়ে ছেড়ে দেব? অসম্ভব। আপনি আমার সঙ্গে ভাত খাবেন, তারপর আমি আপনাকে নিয়ে বের হব। কোথায় যাবে? আমার এক বান্ধবীর আজ বিয়ে, তার জন্য গিফট কিনবো। আপনি সঙ্গে থাকবেন, তারপর আপনি আমাকে ওই বান্ধবীর বাসায় পৌঁছে দিবেন। বান্ধবীর বাড়ি উত্তরায়, পারবেন না? পারবো। আমার কাণ্ড কারখানা কি আপনার কাছে খুব অস্বাভাবিক লাগছে? না, মা এখনো জানে না যে আপনি এসেছেন। মাকে আমি এখনো কিছু জানাইনি। আপনাকে যখন খাবার জন্য ভেতরে ডাকবো তখন মা প্রথম আপনাকে দেখবে এবং বিরাট একটা ধাক্কার মতো খাবে। তারও মন খুব খারাপ হবে। মন খারাপ হবে কেন? মন খারাপ হবে কারণ আজ দুপুরে খাবার আয়োজন খুবই খারাপ। মা আপনাকে দেখে চম ভেবেই আমার ভালো লাগছে। তুমি মানুষকে চমকে দিয়ে মজা পাও। হ্যাঁ, খুব মজা পাই। পত্রিকা দেব? বসে বসে পত্রিকা পড়বেন? কিচ্ছু দিতে হবে না, তুমি গোসল করে আসো। এর মধ্যে যদি এসা চলে আসে তাহলে এসাকে অবশ্যই বলবেন আপনার কথা যেন মাকে কিছু না বলে। বলতে পারবেন না? পারবো। বাথরুমে ঢোকার মুখে সুলতানা মেয়েকে ধরলেন, বিস্মিত গলায় বললেন, তুই কার সঙ্গে কথা বলছিলি? শ্যামা সহজ গলায় বলল, আমি তো আগেই বলেছি আমার গেস্ট দুপুরে খাবে। পুরুষ মানুষ তোর গেস্ট মানে? পুরুষ মানুষ আমার গেস্ট হতে পারে না? সুলতানা চাপা গলায় বললেন, হাসবি না শ্যামা, রঙ্গরসিকতাও করবি না। এ ছেলেকে আমার পরিচিত, কোন সাহসে তুই তাকে নিয়ে বাসায় উপস্থিত হলি? তোর মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? এক্ষুনি চলে যেতে বল। ভদ্রলোক দুপুরে খাবেন বলে বসে আছেন, এখন কি করে তাকে চলে যেতে বলি? তোমার যদি এতই অসহ্য লাগে তুমি যেতে বলো। আমি বলবো কেন? তুই দায়িত্ব করে এনেছিস, তুই বলবি। আচ্ছা যাও, আমিই বলবো। গোসল সেরে নেই তারপর বলি। বলে সে তারপর বাথরুমে ঢুকবি। আচ্ছা যাও, আমিই বলবো। গোসল সেরে নেই তারপর বলি। বলে এসে তুই বাথরুমে ঢুকবি। তোর সাহস দেখে আমি হতভম্ব। তুই একে নিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার ফন্দি করছিস? এত ফন্দি ফিকির কার থেকে শিখেছিস? শ্যামা মাকে সরিয়ে বাথরুমে ঢুকে গেল। সুলতানা বাথরুমের দরজার সামনে থেকে নড়লেন না, ক্রমাগত গজরাতে থাকলেন। শ্যামার খুব মজা লাগছে। হঠাৎ তার মনে হলো সে তার দীর্ঘ জীবনে এত আনন্দ পায়নি। এরকম মনে হবার কারণ কি? এ ছেলের সঙ্গে তার পরিচয় নেই, প্রেম নেই, ঘন্টার পর ঘন্টা তারা গুজগুজ করে গল্প করেনি, লম্বা লম্বা চিঠি চালাচালি করেনি, অথচ এখন এই মুহূর্তে তার কথা ভাবতে ভালো লাগছে। শুধু যে ভালো লাগছে তা না, বুকের মধ্যে ব্যথা ব্যথা লাগছে। এটাই কি প্রেম? হঠাৎ শ্যামার চোখে পানি এসে গেল। চোখে পানি আসার অর্থই বা কি? বাথরুমের দরজায় ধাক্কা পড়ছে। সুলতানা দরজা ধাক্কাচ্ছেন। শ্যামা বলল, কি হলো মা? তুমি দেখি দরজা ভেঙে ফেলার জোগাড় করেছ। সুলতানা ফিসফিস করে বললেন, বারান্দা আতাউর বসে আছে না? হ্যাঁ। ফিসফিস করছো কেন? ফিসফিসানির কোনো কারণ ঘটেনি। তুই নাটকটা কেন করলি? কেন আমাকে বললি না আতাউর এসেছে? মা প্লিজ ফিসফিস করবে না তো। মনে হচ্ছে তুমি কথা বলছো না, হাস কথা বলছে। ঘরে খাবারের আয়োজন এত খারাপ, তুই এটা কি করলি বলতো মা? আমি কিছুই করিনি। তোমার কি ধারণা আমি দাওয়াত করে নিয়ে এসেছি? ভদ্রলোক নিজেই এসেছেন। মা শোনো, তুমি কি দয়া করে জমিদার সাহেবকে এক গ্লাস পানি খাওয়াবার ব্যবস্থা করবে? আমার কাছে ঠান্ডা পানি চেয়েছিলেন, আমি ভুলে গেছি। কি সর্বনাশের কথা কথা তুই ভুললি কি করে? না জানি কি মনে করেছে। কিছুই মনে করছে না মা। তুমি মুত্তালিব চাচার ফ্রিজ থেকে 1 বোতল পানি আনাও, তারপর নয়ানির জমিদারকে 1 গ্লাস পানি পাঠাও। আর শোনো মা, বাথরুমের সামনে থেকে সরো। আমি লক্ষ্য করছি আমি বাথরুমে ঢুকলেই তোমার 101টা গল্প করার নেশা চাপে। চট করে একটু পোলাও করে ফেলবো। পোলাও দিয়ে কি খাবে? বেগুন ভাজা দিয়ে? ঘরে ডিম আছে, ডিমের কোরমা করি। তোমার যা ইচ্ছা করো, এখন দয়া করো বাথরুমের সামনে থেকে সরো। আমার খুবই বিরক্ত লাগছে। শ্যামা গায়ে পানি ঢালছে। গরমের সময় শরীরে পানি ঢাললেই ভালো লাগে, আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি ভালো লাগছে কেন? শ্যামার হঠাৎ মনে হলো বাথরুমের দরজা বন্ধ, দরজার ওপাশে যদি মা দাঁড়িয়ে না থেকে খাতাউর সাহেব দাঁড়িয়ে থাকতো তাহলে চমৎকার হতো। গায়ে পানি ঢালতে ঢালতে খাতাউর সাহেবের সঙ্গে গল্প করা যেত। কি গল্প করা যায়? কোনো মানে হয় না এইসব গল্প। ধাঁধা জিজ্ঞেস করলে কেমন হয়? মাকড়সার একটা ধাঁধা আছে, কেউ এই ধাঁধার উত্তর পারে না, এটা জিজ্ঞেস করা যেতে পারে। শ্যামা মাথায় পানি ঢালতে ঢালতে বলবে, আচ্ছা আপনি নিশ্চয়ই জানেন মাকড়সার জাল বানায় না?
আতাউর বলবে, হ্যাঁ জানি। সে যারা অন্যান্য পোকা আটকায়, মাকড়সা সেগুলো খায়। এটা জানেন তো? হ্যাঁ জানি। আচ্ছা তাহলে বলুন, মাকড়সা তো পোকাই, সে কেন নিজের জালে আটকায় না? আজকের মতো এই পর্যন্তই।